আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? দেখো তো, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, বেশ বেশ, শুরু করা যাক তাহলে। আচ্ছা, আমাদের দুটো মডিউল আমার বেসিক্যালি পড়ানো হয়ে গেছে। একটা হলো মেকানিক্স অ্যান্ড জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, যেটা ফার্স্ট মডিউল ছিল, আর তার সঙ্গে হিট, এটাও আমি পড়িয়েছি। এই দুটো মডিউল আমার পড়ানো হয়ে গেছে। সৌরভ স্যারের সঙ্গে কথা হয়েছে, সৌরভ স্যার বলেছেন যে সাউন্ডের মডিউলটা হয়ে গেছে, সাউন্ডের যে মডিউল ছিল, আর তার সঙ্গে অপটিক্সের 90% হয়েছে, আর একটা হয়তো লেকচার বললো যে আর একটা লেকচার হলে লাইটটা শেষ হয়ে যাবে। তাহলে এই চারটে মডিউল মোটামুটি তোমাদের শেষ হয়ে গেছে, আর দুটো মডিউল তোমাদের আছে। আমি যে মডিউলটা পড়াবো সেটা হলো ম্যাগনেটিজম, ইলেকট্রোস্ট্যাটিক অ্যান্ড কারেন্ট ইলেকট্রিসিটি, আর সৌরভ স্যার যে মডিউলটা পড়াবে সেটা হলো মডার্ন ফিজিক্স। তাহলেই বেসিক্যালি তোমাদের সিলেবাসটা শেষ, ঠিক আছে? তারপর এক্সাম নেওয়া হবে। হ্যালো, তো আজকে আমরা যে পার্টটা শুরু করছি বা যে মডিউলটা শুরু করছি সেটা হলো ম্যাগনেটিজম পার্টটা শুরু করছি। কোথাও কেউ যদি বুঝতে না পারো তাহলে বলবে আমাকে। আচ্ছা, প্রথম কথা হলো ম্যাগনেটিজমে, ধরো তুমি একটা বার ম্যাগনেট ধরছো, দণ্ড চুম্বক ধরছো। কাউরি যদি ইংলিশে প্রবলেম হয় তাও বলবে, তো তোমরা ক্লাসে কিছু বলবে না, তারপর যেখানে বলে কোনো কাজ হবে না সেইখানে বলবে। আচ্ছা, বেশ, এইটা হলো একটা বার ম্যাগনেট। এর জিওমেট্রিক্যাল লেন্থ মানে জ্যামিতিক দৈর্ঘ্য, মানে মানে এর দৈর্ঘ্য টোটাল, জ্যামিতিক দৈর্ঘ্য মানে বা জিওমেট্রিক্যাল লেন্থ মানে এর যে দৈর্ঘ্য সেটাই হলো জ্যামিতিক দৈর্ঘ্য, ঠিক আছে? তো সেইটা ধরো এল। হ্যালো, এবার এর কি থাকে না, এর একটা নর্থ পোল থাকে এইখানে, আর তার উল্টো দিকে একটা সাউথ পোল থাকে। তাহলে এইটা হলো নর্থ পোল, এইটা হলো সাউথ। এবং ছবি দেখে বুঝতে পারছো যে নর্থ পোল এবং সাউথ পোলের মধ্যে যে ডিস্টেন্স সেটা এল এর থেকে অল্প হলেও ছোট, রাইট? হলো, এইটা হলো দুটো পোলের মধ্যে ডিস্টেন্স, এইটা। সেইটা কত হয়? জিওমেট্রিক্যাল লেন্থ যা, তার 85%, তার মানে 0.85 ইন্টু এল। এইটা হলো আমার জিওমেট্রিক্যাল লেন্থ, মানে দুটো পোলের মধ্যে ডিস্টেন্স, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এইটা হলো আমার জিওমেট্রিক্যাল লেন্থের 85%। হলো, এবার কথা হলো যে যদি কোনো একটা পোলের শক্তি, পোল স্ট্রেংথ বলে, পোলের শক্তি এম হয়, মেরু শক্তি বলে, এম হয়, এবং দুটো পোলের মধ্যে যে ডিস্টেন্স সেটা লেটস সে মেরু দূরত্ব, সেইটা ধরো, এই ডিস্টেন্সটাকে আমি আর একটা নাম দিই 0.85 এল, এরকম লিখতে ভাল লাগে না, তার জন্য এইটাকে নাম দিচ্ছি 2L, 2 ক্যাপিটাল এল নাম দিলাম, ঠিক আছে? হলো, তো মেরু দূরত্বটা 2L, এইটা সমানই আমরা লিখেছি বেসিক্যালি 0.85 ইন্টু জিওমেট্রিক্যাল লেন্থ। হলো, তাহলে এই দণ্ডচুম্বকটার মেরু ভ্রামক, ডাইপোল মোমেন্ট, দ্বিমেরু ভ্রামক,
ঠিক আছে, এটা অনেকে ক্যাপিটাল এম দিয়ে লেখে, কেউ মিউ দিয়ে লেখে, তো আমি ক্যাপিটাল এম দিয়ে লিখছি। দ্বিমেরু ভ্রামক এইটা ইজিক্যাল টু মেরু শক্তি ইন্টু মেরুদ্বয়ের মধ্যে যে ডিস্টেন্স সেইটা, মানে 0.85 ইন্টু জিওমেট্রিক্যাল লেন্থ হলো। এবং সেটা কোন দিকে, বলো বলো কি বলছো? সাউন্ড স্লো আসছে। সাউন্ড স্লো আসছে, আচ্ছা। দ্বিমেরু ভ্রামক হলো ক্যাপিটাল এম স্মল এম ইন্টু মেরুদ্বয়ের মধ্যে ডিস্টেন্স, সেটা হলো দ্বিমেরু ভ্রামক, এবং এটা হলো ভেক্টর কোয়ান্টিটি। এইটা হলো একটা ভেক্টর। তাহলে ভেক্টর হলেই প্রশ্ন কোন দিক থেকে কোন দিকে, না এই ভেক্টরটা হলো নর্থ পোল থেকে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে হলো। তাহলে দ্বিমেরু ভ্রামক সবসময় নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে হলো। এবার কথা হলো যে এই দণ্ড চুম্বক যেটা আছে সেটাকে তুমি ধরো ভাঙতে শুরু করলে, ঠিক আছে, তো একে ভেঙে স্যার আর ইউনিটটা একবার বলে দিন। বলছি বলছি দ্বিমেরু ভ্রামক বলছি বলছি ইউনিটটা। আরো দ্বিমেরু ভ্রামক অন্যভাবেও ডিফাইন করা হয়, একবারে আমি ওখানে যাই তারপরে বলছি, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে স্যার। এইটার ধরো দুটো পার্টে ভেঙে দিলে, দুটো সমান অংশে ভেঙে দিলে, তাহলে এখানে তো নর্থ পোল ছিল, এইখানে সাউথ পোল ছিল, এই ভাঙা অংশে যেখানে ভেঙেছো, মাইকটা অফ করো, মাইকটা কাউরি মাইক অন আছে? আচ্ছা, তো আচ্ছা স্যার, হ্যাঁ বলো। বলছি ওই নর্থ পোল থেকে সাউথ পোলের মানে জ্যামিতিক দৈর্ঘ্যটা এল, হুম হুম হুম, জ্যামিতিক আর দৈর্ঘ্য ওই এল। টু আর ক্যাপিটাল এলটা লিখলেন, ওটা কি এমনি ধরে নিলেন নাকি হ্যাঁ, কারোর রিলেশন অনুযায়ী লিখলেন? ধরে নিলাম পোল দুটোর মধ্যে ডিস্টেন্স হলো না। 0.85 সেইটাকে ধরে নিয়েছি 2 ইন্টু ক্যাপিটাল এল। লিখেছি তো, এই তো লিখেছি তো, এই তো 2। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, কিন্তু স্যার ওটা স্মল এল, কিন্তু এটা টু ইন্টু ক্যাপিটাল এল, এটা ওটা ওটা স্যার এটা ছোট, তো তাই না বলছি ধরলেনটা কোনো মানে কোনো লজিকে না এমনি না না ধরলেন না সেটা না, জিজ্ঞেস ওই করছি। মানে মেরুদয়ের মধ্যে ডিস্টেন্সটা 2 ইন্টু এল ধরে, তার জন্য ধরেছি, আর কিচ্ছু কারণ নেই, ঠিক আছে। স্মল এল এর থেকে 12 ছোট তো, দেখতেই তো পাচ্ছ। আচ্ছা স্যার। স্মল এল এর থেকে হ্যাঁ 12 স্যার, টা কিন্তু ওটাই ছোট, বলছি। ছোট তো, এটা তো ছবিতেই দেখা যাচ্ছে। ক্যাপিটাল এল বলে বড় হয়ে গেল সেরকম ব্যাপার নয়, ছবিতেই যে দেখা যাচ্ছে যে 12টাও ছোট। আচ্ছা, যাই হোক, তো নর্থ পোল এটা, সাউথ পোল এটা আছেই, যখনই তুমি ভাঙবে নতুন যে এন্ড পয়েন্ট তৈরি হলো সেখানে উল্টো মেরুটা তৈরি হয়ে যাবে নিজে নিজেই। তার মানে নর্থ পোল আর সাউথ পোল তো দুটো এন্ডে ছিলই, কিন্তু যে এন্ডে তুমি ভাঙলে সেইখানে কিন্তু অন্য একটা পোল তৈরি হয়ে যাবে হলো। ইভেন তুমি যদি এইটাকেও ভাঙো, আরও পার্ট ভাঙছো, এখানে নর্থ পোল আছে, এখানে সাউথ পোল হবে, এখানে নর্থ পোল হবে, এখানে সাউথ পোল হবে, এবং এই চুম্বকগুলোকে ভেঙে 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 তুমি যদি ক্ষুদ্রতম চুম্বকেও পরিণত করো, তাতেও কিন্তু কি হবে, তাতেও কিন্তু এই নর্থ পোল খুব ছোট্ট একটা চুম্বক তৈরি করলে, খুবই ছোট্ট, ঠিক আছে, তাতেও কিন্তু এখানে নর্থ পোল এবং সাউথ পোল থাকবে। তার মানে মোদ্দা কথা হলো যে তুমি কখনোই কি করতে পারবে না, নর্থ পোল এবং সাউথ পোলকে আলাদা করতে পারবে না। নর্থ পোল এবং সাউথ পোলকে তুমি কখনোই আলাদা করতে পারবে না। এই প্রপার্টিটাকে সব বলে যে, তার মানে ম্যাগনেটের বা চৌম্বকের, মানে স্যার একক মেরু সৃষ্টি করতে পারবো না। ম্যাগনেটের সবসময়ই কি থাকবে, দুটো পোল থাকবে, মানে দ্বিমেরু হিসেবে থাকবে, তাহলে ডাইপোল থাকবে। ডাইপোল মানে দুটো পোল থাকবে, ম্যাগনেটের সবসময়ই ডাইপোল থাকবে।
এর কোনো মনোপোল থাকবে না, মানে একটা মেরু সৃষ্টি করতে পারবে না। মনো মানে এক, যারা কেমিস্ট্রি তারা জানো, মনোপোল হবে না, ম্যাগনেটের মনোপোল কখনো হবে না। মানে তুমি যদি ভাবো যে তুমি নর্থ পোলকে আলাদা করবে, এরকম কখনো করা যাবে না। কি বললাম বোঝা গেল? নর্থ পোলকে আলাদা করব তাহলে কখনো করা যাবে না। আচ্ছা মাঝে কথা বলো না, বলছি স্যার তাহলে বলি জেনারেটরে বলি বলি আমি মাঝে কথা বলো না, আমি কোনো একটা পার্টিকুলার অংশ পড়িয়ে, ছোট ছোট পার্ট পড়িয়ে তোমাকে জিজ্ঞেস করব, তোমরা দরকার হলে খাতে, কারণ মাঝে যদি এরকম কথা বলো তাহলে আমি কি বলতে যাচ্ছি তাহলে ভুলে যাবো। ঠিক আছে, মাঝে কথা বলো না, আমি একটা আচ্ছা ছোট্ট ঠিক আছে পার্ট ঠিক আছে কমপ্লিট করব, তখন জিজ্ঞেস করবো যে কোনো প্রবলেম আছে বা জিজ্ঞাসা আছে, তখন বলবে তোমাদের মতটা, কোনো অসুবিধা নেই তাতে। ঠিক আছে, বাট ইন বিটুইন বলো না তোমরা। আচ্ছা হ্যাঁ, কি বলছো বলে নাও, শুনে নিই। বলছিলে যখন, বলো। বলছি স্যার জেনারেটরে যদি নর্থ মেরু সাউথ মেরু আলাদা আলাদা করে দেওয়া থাকে সেখানে কিভাবে সৃষ্টি করে? আচ্ছা বলি বলি আহ, কখনোই নর্থ পোল আর সাউথ পোল আলাদা থাকে না। জেনারেটরে যখন ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করে, তুমি যদি ভাবো যে এইখানে একটা নর্থ পোল আছে আর এইখানে একটা সাউথ পোল আছে, তার মানে এই যে চুম্বকটা তার কখনো কোথাও অন্য কোথাও সাউথ পোল আছে, এটা কাজে লাগে না বলে না লোকজন। এইখানে কোথাও একটা নর্থ পোল আছে, বুঝলে? আমাদের কাজে লাগে এইটুকু পার্ট, তার জন্য বলে নর্থ পোল আর সাউথ পোল দিয়ে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছে। কিন্তু যদি বার ম্যাগনেট থাকে আচ্ছা আচ্ছা তাহলে দূরবর্তী প্রান্তে অন্য পোলগুলো আছে, কিন্তু কাজে লাগে না বলে না। বোঝা গেল কি বললাম? আচ্ছা ঠিক আছে, কোশ্চেন করা অবশ্যই ভালো, কোশ্চেন করলে যত বেশি কোশ্চেন করবে ক্লিয়ার হবে। ঠিক আছে, কিন্তু পড়ার মাঝে জিজ্ঞেস করলে, আমি তো একটা জিনিস পড়াচ্ছি, পড়ার মাঝে জিজ্ঞেস করলে একটা কন্টিনিউয়েশন থাকে, একটা ফ্লো থাকে। ঠিক আছে, সেই ফ্লোটা নষ্ট হয়ে গেলে এরপর, মানে আমার তো একটা ঠিক করা আছে যে এরপর এটা পড়াবো, এরপর আমি একটা ছোটো পার্ট পড়িয়ে নিই, তারপর জিজ্ঞেস করবো যখন যে তোমাদের যদি বক্তব্য আছে নাকি বলো, তখন জিজ্ঞেস বলবো, তাতে কোনো অসুবিধা নেই, আমার কোনো রকম প্রবলেম নেই তাতে। আচ্ছা, তো এই গেল। তারপরে ঠিক আছে ম্যাগনেটের, স্যার ঠিক আছে ঠিক আছে, ম্যাগনেটের সবসময় কি থাকবে বললাম, সবসময়ই একটা করে ডাইপোল থাকবে। তার মানে তুমি যত ছোট অংশই ভাঙো না কেন, কি হবে, যত ছোট অংশই তুমি ভাঙো না কেন, তোমার আলটিমেটলি কি হবে, সাউথ পোল এবং নর্থ পোল থাকবেই। দাঁড়াও, হলো, তোমার কি থাকবে, সবসময় নর্থ পোল এবং সাউথ পোল থাকবে। তার মানে সবসময়ই এই জিনিসটা থাকবেই। কোন জিনিসটা না, এই দ্বিমেরু ভ্রামক, এই জিনিসটা সবসময় থাকবে। দ্বিমেরু ভ্রামক এই জিনিসটা সবসময়ই থাকবে। সেটা হলো মেরু শক্তি ইন্টু মেরু দূরত্ব, যেমন এম ইন্টু 2L লিখছো সেরকম, বুঝলে? আচ্ছা, এবার বক্তব্য হলো, এই কনসেপ্টটা বাদ দিয়েও ম্যাগনেটিজমের, এইটা একদম বেসিক কনসেপ্ট, যে বার ম্যাগনেট এরকম সাধারণত এখন আর ধরা হয় না, এই কনসেপ্টটা ধরা হয় না। কিন্তু ম্যাগনেটিক ডাইপোল মানে দ্বিমেরু ভ্রামক যেটা বলছি সেটা কিন্তু ধরা হয়। তাহলে সেইটা উৎপত্তি হবে কি করে, আর কোনভাবে বা কোন কনসেপ্টে আমি ধরবো না? আর একটা কনসেপ্ট আছে, আর একটা ভাবনা আছে। কি ভাবনাটা না, ধরো কোনো একটা এরকম লুপ আছে, এটা ছোট, আমি বড় করে আঁকছি তাই, কোনো একটা এরকম ক্লোজড পাথ আছে, ঠিক আছে, বদ্ধ এরিয়া আছে, সার্কেল হতে পারে, আমি সার্কেল এঁকেছি তাই, স্কোয়ার হতে পারে, রেক্ট্যাঙ্গেল হতে পারে, ট্রায়াঙ্গেল হতে পারে, যে কোনো ক্লোজ শেপের কোনো একটা কিছু হলো, এবং এই ক্লোজ শেপে যদি একটা কারেন্ট যায়, কি হবে, ক্লোজ শেপ মানে ক্লকওয়াইজ কারেন্ট যাবে কিংবা অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যাবে, তাই না? তো কারেন্টটা ধরো আই, হলো, তাহলে তার এটাও একটা ম্যাগনেট হিসেবে কাজ করে। তার মানে যদি একটা ক্লোজ লুপের মধ্যে দিয়ে, ক্লোজ এরিয়ার মধ্যে দিয়ে, ওই পেরিফেরি দিয়ে মানে পরিধি দিয়ে যদি একটা কারেন্ট যায়, তাহলে সেই কারেন্টটাও একটা ম্যাগনেটিক ডাইপোলের সৃষ্টি করে, মানে দ্বিমেরু ভ্রামকের তৈরি করে। সেই দ্বিমেরু ভ্রামকটা কত, কারেন্ট ইনটু তার করেসপন্ডিং এরিয়া। এরিয়া মানে এখানে ধরো পাই আর স্কোয়ার টাইপের হবে, সার্কেল তো এই এরিয়াটার কথা বলছি, হলো। ট্রায়াঙ্গেল হলে সেই ট্রায়াঙ্গেলের এরিয়া হবে, স্কোয়ার হলে স্কোয়ারের এরিয়া হবে, রেক্ট্যাঙ্গেল হলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া হবে, অ্যান্ড ক্লোজ যেরকম খুশি হোক তার এরিয়া হবে, বুঝা গেল?
এবং এটা তো ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এই ভেক্টর কোয়ান্টিটি ডিফাইন হবে কার ভেক্টর, না এরিয়াটা ভেক্টর কোয়ান্টিটি। মনে থাকে জানো, লিখে রাখো আলাদা যে এরিয়াটা হলো একটা ভেক্টর কোয়ান্টিটি। হলো, এরিয়াটার ডিরেকশন কোন দিকে হয়, না সবসময় ইংরেজিতে বলে আউটওয়ার্ড নর্মাল। আউটওয়ার্ড নর্মাল মানে পারপেন্ডিকুলার। আউটওয়ার্ড নর্মাল মানে কি, আউটওয়ার্ড নর্মাল মানে হলো বাইরের দিক থেকে, মানে পারপেন্ডিকুলারলি, মানে লম্বভাবে বাইরের দিকে। হলো, এবার স্বাভাবিক কারণেই কোশ্চেন আসবে যে স্যার একটা সার্কেল যদি হয়, ধরো আমি ল্যাপটপ স্ক্রিনে এই সার্কেলটা এঁকেছি, তাহলে সার্কেলটার তো মানে লম্ব, সেটা লম্বভাবে ল্যাপটপ স্ক্রিন থেকে ভেতরের দিকেও হতে পারে, আবার লম্বভাবে ল্যাপটপ স্ক্রিন থেকে বাইরের দিকেও হতে পারে, তাই না? তাহলে স্যার কোনটা পারপেন্ডিকুলার, এই আউটওয়ার্ড নর্মাল বলতে আপনি কোনটাকে বোঝাচ্ছেন? দেখো, যে আমি যে ডিরেকশনে কারেন্ট ধরো পাঠিয়েছি, তোমাদের ডান হাতটা নাও, ডান হাতে 4টে আঙুল, মানে বুড়ো আঙুলকে বাদ দিয়ে 4টে আঙুল একসঙ্গে করো, আর বুড়ো আঙুলটা আলাদা করো। তো 4টে আঙুলের ডিরেকশানে যদি কারেন্টের ডিরেকশান হয়, 4টে আঙুলের ডিরেকশান মানে হাতটাকে একটু বাঁকাও, দেখ 4টে আঙুলের ডিরেকশানটা যদি কারেন্টের ডিরেকশানের দিকে এরকম কার্ভ করো, তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে হচ্ছে গো? দেখো তো একটু সবাই স্ক্রিনের দিকে 4টে আঙুলের ডিরেকশনটা ওই যে কারেন্টের ডিরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ দিয়েছে, উপর দিকে হচ্ছে স্যার। উপর দিকে হচ্ছে। তাহলে এই ম্যাগনেটিক মোমেন্টটা আপাতত যে কারেন্টের ডিরেকশন দেওয়া আছে ছবিতে, সেইটা হলো উপরের দিকে। উপরের দিকে মানে উপরের দিকে লম্বভাবে, উপরের দিকে লম্বভাবে এই পেজ থেকে, এই পেজ থেকে লম্বভাবে উপরের দিকে। কিন্তু যদি এরকম হয়, ধরো সেম এরিয়ায় যাচ্ছি এবং সেই কারেন্টের ডিরেকশনটা ক্লকওয়াইজ হয়, ঠিক আছে, তাহলে তুমি আবার সেই একই গল্প করো, 4টে আঙুলের ডিরেকশনটা কারেন্টের যে ডিরেকশন সেই দিকে ফেলো, তাহলে দেখো বুড়ো আঙুলটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? নিচের দিকে। নিচের দিকে। তাহলে এর জন্য আচ্ছা স্যার, ম্যাগনেটিক মোমেন্টটা, বলি এটা ঠিক করি, ম্যাগনেটিক মোমেন্টটা নিচের দিকে লম্বভাবে একই রকম পেজ থেকে। হ্যাঁ বলো, এবার বলো। ডান পাকের স্ক্রু, হ্যাঁ বলো, কি বলছো বুঝতে পারলাম না। বলছি ওখানে ডান পাকের স্ক্রু দি হ্যাঁ হ্যাঁ, ওই তো ডান হাত তো নিয়ম, ডান হাত দিয়ে ডাইরেকশনটা। হ্যাঁ, ডাইরেকশনটা তারপরে ডিপেন্ড করছে কি, রাইট হ্যান্ড বা এই স্ক্রু একটা যদি আমাদের বাড়িতে বা অনেক সময় ইউজ করি, ডান পাকের স্ক্রু। ডান পাকে স্ক্রু, স্ক্রু সাধারণত ডান পাকে হয়, লেফট হ্যান্ডের স্ক্রু হয় না, তার জন্য বললাম বাড়িতে যে স্ক্রুগুলো সাধারণত ইউজ করি সেইগুলো বেসিক্যালি, এটা বন্ধ করো, মাইকটা বন্ধ করো যদি কিছু বলার থাকে। তো এই স্ক্রু যেটা বাড়িতে ইউজ করি সেটা রাইট হ্যান্ডেডই হয়। তার মানে এই স্ক্রুটাকে যদি কোনো একটা দেওয়ালে লাগিয়ে এই দিক দিয়ে ঘোরানোর চেষ্টা করি, তাহলে সেটা ভেতরের দিকে ঢুকবে, হলো। আর এই স্ক্রুটাকে নিয়ে যদি এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায়, তাহলে সেটা বাইরের দিকে উঠে আসবে। তার মানে সেইটা রাইট হ্যান্ডের থাম্ব রুল অনুসারে হয়, ডান হাতের বৃদ্ধাঙ্গুলির যে সূত্র, সেটা ফ্লেমিংয়ের, এই সূত্রটা ফ্লেমিং প্রথম দিয়েছিল, বোঝা গেল? এবং একটু আগে কেউ জিজ্ঞেস করলে যে স্যার তাহলে ম্যাগনেটিক মোমেন্টের ইউনিট কি হবে, একক কি হবে? এইখান থেকে ম্যাগনেটিক মোমেন্টের ইউনিট ঠিক করে লোকজন। হ্যাঁ, তো আই মানে অ্যাম্পিয়ার, আর এরিয়া হলো মিটার স্কোয়ার, তাহলে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ারটা হলো আমার ম্যাগনেটিক মোমেন্টের ইউনিট। লিখে নাও, অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ারটা হলো তাহলে আমার কি না ম্যাগনেটিক মোমেন্টের ইউনিট, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার বলো তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, এবার বলো এইটুকুর মধ্যে কার কি বক্তব্য আছে বলো, সব বক্তব্য বলে ফেলা এতটা পর্যন্ত, তারপর আমি ডিসকাস করে দিই, তারপর অন্য টপিকে যাচ্ছি। না হ্যাঁ বলো। আচ্ছা স্যার, ওখান থেকে
এই কোশ্চেনটা পড়তে পারে যে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য এবং চুম্বক দৈর্ঘ্যের মধ্যে অনুপাত কত? হতে পারে, অবশ্যই হতে পারে। জ্যামিতিক দৈর্ঘ্য আর চৌম্বক দৈর্ঘ্য মানে ওই জ্যামিতিক দৈর্ঘ্য। জ্যামিতিক দৈর্ঘ্য হ্যাঁ হলো স্যার। এল আর চৌম্বক দৈর্ঘ্য হলো 12 যেটা 0.5 ধরতে পারে, কোনো যে কোনো কিছু আসতে হ্যাঁ পারে, স্যার, হ্যাঁ স্যার। অবশ্যই আসতে পারে। আর কিছু বলো। আচ্ছা স্যার, দ্বিমেরু ভ্রামকের তো যে মাত্রাটা ডিরেকশনটা, বার করতে পারবো। বলো, হ্যাঁ। ওটা কি সবসময় নর্থ পোল টু সাউথ পোল হবে, একদম তাই তো? একদম একদম যদি তোমার বার ম্যাগনেট হয় তাহলে সব সময় নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে, ঠিক আছে। কিন্তু যদি এই রকম কনসেপ্ট হয়, এই যে সেকেন্ড কনসেপ্ট বললাম, তাহলে সেটা এরিয়ার ডিরেকশনে হবে, যেটা এরিয়ার ডিরেকশন এটা বা এটা লিখলাম, ডিপেন্ড করছে কোন দিকে হবে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। নর্থকে নেগেটিভ পোল ধরি তো। হ্যাঁ, ঠিক। আচ্ছা, এই অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার তো ইউনিট বললাম, কিন্তু এর আর একটা ইউনিট আছে, এই অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার বা জুল পার টেসলা। পুরো লিখে রাখো তোমরা। জুল হলো কার্যের একক বা শক্তির একক, আর টেসলা হলো ম্যাগনেটিক ফিল্ডের একক। কেন এই এককটা হলো আমি একটু পরে বলছি, বা পরের লেকচারে বলবো। কেন হঠাৎ করে এইটা হলো সেটা আমি পরে বলছি। জুল পার টেসলাও লেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। হলো, আর কিছু বক্তব্য বলো। টেসলাটা কার টেসলা হলো ম্যাগনেটিক ফিল্ড, টেসলাটা মানে কার একক বললেন? চৌম্বক ম্যাগনেটিক ফিল্ড মানে ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র, ঠিক। চৌম্বক ক্ষেত্র ক্ষেত্র, স্যার। ঠিক ঠিক, চৌম্বক ক্ষেত্র। আচ্ছা, চৌম্বক ক্ষেত্র লেখো না, টেসলাটা হলো, এখানে অনেক গল্প স্বল্প আছে আবার। টেসলা টেসলা হলো চৌম্বক আবেশ, তাই লেখো। প্রাবল্য। চৌম্বক আবেশ মানে বি এর বি, বি লিখে ওই বি এর ইউনিটটা হলো টেসলা। এইচটাকে বলে সাধারণত চৌম্বক ক্ষেত্র, তার একক আলাদা, অ্যাম্পিয়ার পার মিটার, সেটা আলাদা, বুঝলে। তো বি আর এইচ এর মধ্যে কি বলবো, একটা পার্থক্য আছে। তো আমরা তবে কোনটা চুম্বক আমরা ক্ষেত্র, চুম্বক প্রাবল্য? চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বা চৌম্বক প্রাবল্য বা চৌম্বক ক্ষেত্রটাকে এইচ বলে, তার একক আলাদা, তার সেটার একক টেসলা আচ্ছা স্যার। নয়। চৌম্বক আবেশের একক হলো টেসলা। বি গুলিয়ে যেটা, যাই শুধু। বি যেটা সেটার ইউনিট হলো টেসলা। এইচ এর একক অ্যাম্পিয়ার পার মিটার, বি এর একক হলো টেসলা, বি এর একক হলো টেসলা, যেটাকে আমরা চৌম্বক আবেশ বলি, ইংরেজিতে বলে ম্যাগনেটিক ইন্ডাকশন। আচ্ছা, ঠিক আছে স্যার, যখন হবে একটু ভালো করে বুঝে নেবো। আচ্ছা, ঠিক আছে, হলো। হ্যাঁ আর স্যার। আর পার্থক্যটা আমি পরে বলবো, পার্থক্যটা এখন আসেনি, পার্থক্যটা পরে বলবো। আর কিছু কোশ্চেন আছে এখান থেকে? এখান থেকে আর কোনো কোশ্চেন আছে? না স্যার। বেশ, এবার চৌম্বক মধ্যতল কাকে বলে? চৌম্বক চৌম্বক মধ্যতল হলো, ধরো এইটা একটা বার ম্যাগনেট আছে, বুঝলে। আচ্ছা, বার ম্যাগনেটটা আমি এরকম করে একটু আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এইটা হলো আমার একটা বার ম্যাগনেট, ঠিক আছে। তাহলে তুমি এখন জানো যে একটু ভেতরের দিকে নর্থ পোল আর সাউথ পোল থাকে, ছোট হাতে লিখলাম, যাই হোক, হলো, ঠিক আছে। চৌম্বক মধ্যতল বা ম্যাগনেটিক মেরিডিয়ান, এটাকে ইংরেজিতে বলে সরি মেরিডিয়ান, হলো। তো সেইটা কাকে বলে? এইটা হলো আমার বললাম চৌম্বক দূরত্ব, ঠিক, দুটো মেরুর মধ্যে ডিস্টেন্স। এই এই যে লাইনটা সেটা দৈর্ঘ্য বরাবরই, তাই না। এইটার সঙ্গে একটা যদি লম্বভাবে প্লেন কল্পনা করা হয়, এইটার সঙ্গে যদি একটা লম্বভাবে তল কল্পনা করা হয়, তার মানে চৌম্বক দৈর্ঘ্যটার সঙ্গে লম্ব হবে এবং মেরুগামী,
ঠিক আছে, একটা তল কল্পনা করা হলো, সেইটাকে বলে চৌম্বক মধ্যতল। বোঝা গেল? চুম্বক মধ্যতল কাকে বলে? চুম্বক মধ্যতল হলো চুম্বক মেরুবিন্দু, মেরু আছে সেই বিন্দুগামী, এবং যে প্লেনটা তোমার চুম্বক দৈর্ঘ্য, চুম্বকের যে লেন্থ তার সঙ্গে পারপেন্ডিকুলার হলো, সেই তলটাকে বলে চুম্বক মধ্যতল। আমি তলের একটা পার্ট আঁকলাম, এই তলটা কখনোই এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, একটা ইনফাইনাইট তল, একটা অসীম তল, মানে এই তলটা আরো বড় করা যাবে, কোনো অসুবিধা নেই তাতে। ঠিক আছে, এইটাকে বলে চুম্বক মধ্যতল। হলো চুম্বক মধ্যতল। ক্লিয়ার? এবার আমাদের ধরো এইটা আমাদের পৃথিবী, হ্যাঁ, এইটা একটু ভালো করে বুঝবে, হ্যাঁ, এইটা ধরো আমাদের পৃথিবী, এইটা ধরো আমাদের পৃথিবী। হলো, এবার এর যাই হোক, অত ছবিটা ভালো হচ্ছে না, যাই হোক, এই দিকে হলো ইস্ট, এই দিকে হলো ওয়েস্ট, এই দিকে হলো নর্থ, এই দিকে হলো সাউথ। ঠিক? এবার কথা হলো, যে কোনো পৃথিবীর সারফেসে যে কোনো জায়গায়, আমি ধরো বহরমপুরে বসে আছি, কেউ ধরো রঘুনাথগঞ্জে বসে আছে, কেউ মালদাতে বসে আছে, কেউ শিলিগুড়ি, কেউ মিদনাপুরে বসে আছে, সব জায়গায় এই পৃথিবীর একটা চৌম্বক ক্ষেত্র আছে, পৃথিবীর একটা চৌম্বক ক্ষেত্র আছে। তো বিজ্ঞানীরা প্রথমে ভাবছিল যে কি করে ম্যাগনেটিক ফিল্ডটা আসছে, তার একটা ইনিশিয়াল ভাবনা, এখন ভাবনা অন্যরকম, একটা ইনিশিয়াল ভাবনা হলো যে আমরা এই পৃথিবীর কেন্দ্র দিয়ে বড় সড়ো একটা ম্যাগনেট আছে ভাবি, পৃথিবীর কেন্দ্রগামী এরকম একটা বড় একটা ম্যাগনেট এরকম পৃথিবীর কি বলবো ভেতরে, এটা তো তোমার একটা গোলক, পৃথিবীর বাইরে থেকে দেখা যাচ্ছে না, পৃথিবীর গোলকের ওই কেন্দ্রগামী একটা এরকম ম্যাগনেট রাখা আছে। হলো, যার সাউথ পোলটা এই দিকে, নর্থ পোলটা এই দিকে। হলো, বোঝা গেল কি বললাম? তাহলে এর ধরার কারণ, এটা কিন্তু ইমাজিনারি ধরছি, এরকম আছে কি না জানি না, এটা ধরছি, মানে এই ধরে কিছু জিনিস ব্যাখ্যা করা যাবে তার জন্য ধরছি। হলো, তো কি ধরছি না, পৃথিবীর কেন্দ্রগামী একটা ম্যাগনেট, একটা চুম্বক আছে, একটা বার চুম্বকী আছে, একটা দণ্ড চুম্বকী আছে, যেটার সাউথ মেরুটা নর্থের দিকে, জিওমেট্রিক্যাল নর্থের দিকে, আর নর্থ মেরুটা জিওমেট্রিক্যাল সাউথের দিকে, কিন্তু এক্স্যাক্টলি নর্থ সাউথে নেই, দেখো একটু অ্যাঙ্গেল করে আছে, রাইট? হলো, এবার কথা হলো, ধরো তুমি এই সব জায়গায় দাঁড়িয়ে আছো, এইখানে ধরো সাপোজ কলকাতা, এইখানে তুমি আছো কোথাও একটা। হলো, তোমার হাতে একটা কম্পাস টাইপের আছে, কম্পাস মানে এমন একটা ম্যাগনেটের মতো, যেটা বা ম্যাগনেটই কিন্তু যেটা ঘুরতে পারে, মানে একটা ফ্রি রোটেটিং বডির মতো কাজ করে। ঠিক আছে, যে একটা ম্যাগনেট আছে সেটা ঘুরতে পারে, ফ্রিলি ঘুরতে পারে, এবং তুমি জানি আমরা যে একটা ম্যাগনেটকে যদি আমি যে কোনো রকমভাবে ঘুরিয়ে বা যে কোনো অভিমুখে রেখে দিই, তাহলে ও বেসিক্যালি কী করে, ওর তোমার নর্থ সাউথ মানে উত্তর দক্ষিণে মুখ করে বেসিক্যালি সজ্জিত হয়ে যাবে। ঠিক? এবার ব্যাপার হলো, যেই তুমি এইখানে কোনো একটা মানে এই জায়গায় তুমি আছো, এইখানে কোনো একটা চৌম্বক শলাকা রাখবে, তাহলে এ কি হবে, এ কোন গোলার্ধে আছে, উত্তর গোলার্ধে আছে, মানে এই যে ইস্ট ওয়েস্ট লাইন সেইটা হলো বেসিক্যালি বিষুব রেখার মতো, তার উপরে আছে মানে নর্থ হেমিস্ফিয়ারে আছে, আর তার নিচে আছে মানে দক্ষিণ গোলার্ধে বা সাউথ হেমিস্ফিয়ারে আছে। হলো, এবার কি হয়, আমরা যেহেতু উত্তর গোলার্ধে আছি, আমরা যদি কোনো একটা চৌম্বক শলাকাকে নিয়ে যদি রেখে দিই, ও কিছুক্ষণ পরে কি হবে, ও কিছুক্ষণ পর চৌম্বক শলাকা এরকম করে আঁকে, এই, হ্যাঁ, তো চৌম্বক শলাকা কি হবে না, এর নর্থ মেরুটা নর্থের দিকে, আর এর সাউথ মেরুটা জিওমেট্রিক্যাল সাউথের দিকে দিক করে থেকে যাবে। হ্যালো, তার মানে
এইখানে যদি কোনো একটা থাকো তাহলে এ বেসিক্যালি এরকম করে থেকে যাবে। এর জিওমেট্রিক্যাল নর্থ হলো এই দিকে, এর জিওমেট্রিক্যাল নর্থ কিন্তু এই দিকে নয়, এটা মনে থাকে যেন। হ্যাঁ, তো ম্যাগনেটটা আমি অ্যারোটা এরকম করে দিলাম, এটা নর্থ মেরু, এইটা সাউথ মেরু, এরকম করে থাকবে। হলো, যদি যদি ধরো এই লাইন বরাবর কোনো একটা চৌম্বক স্থলাকাকে রাখি, তাহলে ম্যাগনেটটা এইরকম করে থাকবে, চৌম্বক স্থলাকাটা, যার নর্থ মেরুটা এই দিকে, সাউথ মেরুটা এই দিকে। হলো, বোঝা গেল? যদি এইখানে রাখি চৌম্বক স্থলাকাকে, তাহলে সাউথ মেরুটা এই দিকে, নর্থ মেরুটা এরকম। পৃথিবীর যে কোনো জায়গায় রাখা হোক না কেন কি হবে না, সব সময় চুম্বকটার উত্তর মেরুটা উত্তর দিকে, দক্ষিণ মেরুটা দক্ষিণ দিকে থাকবে। বোঝা গেল? এবার কিন্তু এই জিনিসটা একটু খেয়াল রাখো যে এইখানে যদি আমি থাকি তার উত্তর দিক কিন্তু এই দিকে নয়, আর দক্ষিণ দিক কিন্তু এই দিকে নয়। এটা কিন্তু লোকাল নর্থ বা লোকাল সাউথ নয়, মানে তুমি যে দিক থেকে, মানে লোকাল নর্থ মানে তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সেখান থেকে সাউথ আর নর্থ, এটা কিন্তু নয়। বোঝা গেল? তুমি যদি এখানে থাকো তাহলে লোকাল সাউথ হলো এই দিকে আর লোকাল নর্থ হলো এই দিকে, চৌম্বক স্থলটাকে এরকম করেই থাকবে, নর্থ মেরু সাউথ মেরু, মানে সাউথ মেরুটা সাউথের দিকে, নর্থ মেরুটা নর্থের দিকে থাকবে। এবার কথা হলো কেন কেন থাকবে? কারণ হলো আমি যদি এই 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 দণ্ড চুম্বক, মানে পৃথিবীর মধ্যে দিয়ে যে চুম্বকটা গেছে বড় সড়ো, সেই চুম্বকটা দিয়ে এই চুম্বকটা দিয়ে ধরো ভাবি, তাহলে কি হবে না, যদি দেখো এবার এইটার ক্ষেত্রে ভাবো, এইটার ক্ষেত্রে হলো, দেখো যদি কোনো একটা চুম্বককে এখানে রাখি তাহলে কি হবে, এই নর্থ মেরুটা সাউথ মেরুকে অ্যাট্রাকশন করবে, তাহলে সাউথ মেরুর কাছাকাছি নর্থ মেরু থাকতে চাইবে, তার জন্য এরকম থেকে, এবং সাউথ মেরুকে বিকর্ষণ করবে, তার জন্য এ দূরে থেকেছে, এইরকম থাকতে পারবে। বোঝা গেল? তুমি যদি ভাবো না স্যার এইটা বলুন, এই জায়গাটা বলুন, তুমি নিজেই ভাবো, বুঝতে পেরে যাবে। দেখো দেখো নর্থ মেরুটা এইদিকে কেন, সাউথ মেরু এদিকে, সাউথের দিকে নর্থ থাকবে, তার মানে এই সাউথ মেরুর কাছাকাছি নর্থ থেকেছে, এই নর্থ মেরুর কাছাকাছি সাউথ থেকেছে। বোঝা গেল? পরিষ্কার ব্যাপার। এবার তুমি তো এইটা দেখতে পাচ্ছ না, তুমি তো এই ম্যাগনেটটা দেখতে পাচ্ছ না, তুমি কি দেখছো, তুমি এই ম্যাগনেটটা দেখছো, আর এই নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এইগুলো তোমার কাছে আছে। বোঝা গেল? এই ব্যাখ্যা করার জন্য সায়েন্টিস্টরা এই যে পৃথিবীর মধ্যে দিয়ে ভাবছো যে একটা বড় ম্যাগনেট আছে, সেটাকে ধরা হয়েছে, ইমাজিনারি ধরা হয়েছে যে ম্যাগনেটিক। এখন অনেক আরও কারণ আছে, এটা বেসিক জায়গা থেকে ধরা হয়েছিল যে এরকম একটা বড় বার ম্যাগনেট ধরলে মোটামুটি জিনিসপত্রগুলো এক্সপ্লেন করা যায়। এবার তাহলে এইটা হলো তোমার চুম্বক, এইটা হলো ভূচুম্বক বলে এইটাকে, ভূচুম্বক। পৃথিবীর মধ্যে যে চুম্বক সেটা হলো ভূচুম্বক। হলো, আর তুমি যে চৌম্বক শলাকা সেইটা। এবার তার মানে চৌম্বক শলাকা তুমি কোথায় রাখবে এবং কোন দিকে দিক করে থাকবে সেটা ডিপেন্ড করছে ভূচুম্বকের ওপর। বোঝা গেল? হলো, এবার উত্তর গোলার্ধে আমি তো বললাম যে উত্তর গোলার্ধে যদি কোনো একটা চৌম্বক শলাকাকে রাখো তাহলে উত্তর দিকে উত্তর মেরুটা, দক্ষিণ দিকে দক্ষিণ মেরুটা থাকবে। হ্যালো, এইখানটা একটু গল্প আছে, কিরকম, এইখানটা একটু ভাবার গল্প আছে। এইটা ধরো আমার হরাইজেন্টাল লাইন, মানে অনুভূমিক লাইন। হলো, যদি উত্তর গোলার্ধে তুমি কোনো একটা এরকম কি বলবো চৌম্বক শলাকা রাখো, ঠিক উত্তর মেরুটা উত্তর দিকে, দক্ষিণ মেরুটা দক্ষিণ দিকে থাকবে, কিন্তু কিন্তু এরকম করে থাকবে, এইটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, উত্তর দিকে উত্তর মেরুটা থাকবে, দক্ষিণ দিকে দক্ষিণ মেরুটা থাকবে। এই উত্তর মেরু, এই উত্তরটা মানে কিন্তু এই উত্তরের কথা বলছি, মানে উত্তর দিক যেটা বলি সেটার কথা বলছি। তাহলে কিরকম করে থাকবে, এরকম করে হরাইজেন্টালি অনুভূমিক ভাবে থাকবে না, কি থাকবে,
উত্তর গোলার্ধে উত্তর মেরুটা উত্তরের দিকের দিকেই থাকবে, কিন্তু অনুভূমিকের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে থাকবে। বোঝা গেল? একটু ডিপ হয়ে যাবে, একটু ঝুঁকে যাবে সোজা কথায়। এই অ্যাঙ্গেলটাকে বলি আমরা ডিপ অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ ডিপ বা বিনতি কোণ বা নতি কোণ। বিনতি কোণ বা ডিপ অ্যাঙ্গেল, ডিআইপি, ডিপ অ্যাঙ্গেল। বোঝা গেল? সেম জিনিস যদি আমি দক্ষিণ গোলার্ধে করি, তাহলে দক্ষিণ গোলার্ধে হলে এইটা ধরো দক্ষিণ দিক, এটা উত্তর দিক, তাহলে দক্ষিণ মেরুটা এরকম ডিপ থাকবে। বোঝা গেল? হলো? পরিষ্কার? এবং কত ডিগ্রি থাকবে সেটাও ঠিক করা যাবে। এইখানে থিটা, এইখানেও থিটাটা হলো ডিপ অ্যাঙ্গেল। হলো? কত ডিগ্রি হবে? যত ডিগ্রি অক্ষাংশে তুমি দাঁড়িয়ে আছো, তারপরে যদি কলকাতায় যাই থাকো, কলকাতার অক্ষাংশ সাপোজ আমি বলছি, আমি এক্সাক্ট মনে নেই, আমি ভাবছি 30 ডিগ্রি, তাহলে তোমার কলকাতা উত্তর গোলার্ধে অবস্থিত, তাহলে উত্তর মেরুটা একটু ঝুঁকে থাকবে এবং 30 ডিগ্রি, যত ডিগ্রি অক্ষাংশে থাকবে 30 ডিগ্রি ঝুঁকে থাকবে। সোজা ব্যাপার। ক্লিয়ার? পরিষ্কার কথা? হলো? 30 ডিগ্রি দক্ষিণ গোলার্ধে যদি থাকো, তাহলে দক্ষিণ মেরুটা 30 ডিগ্রি ঝুঁকে থাকবে। তার মানে যদি তুমি বিষুব অঞ্চলে থাকো, এইটা হলো বিষুব অঞ্চল, রাইট? তাহলে বিষুব অঞ্চলে থাকলে কিরকম হবে? বিষুব অঞ্চলে থাকলে কিন্তু 0 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তার মানে এইখানেই কেবলমাত্র এরকম অনুভূমিকভাবে থাকবে। কিন্তু যদি তুমি মেরুর দিকে যাও, উত্তর মেরু, দক্ষিণ মেরু, তখন কিন্তু 90 ডিগ্রি কোণ করে থাকবে। তার মানে এরকম করে থাকবে, এরকম করে উত্তরকম করে থাকবে। তাহলে এরকম ভার্টিক্যাল হয়ে যাবে, বুঝলে? এটা ধরো লোকাল নর্থ সাউথ, তখন চৌম্বকটা থাকবে এরকম করে, এরকম করে। উত্তর গোলার্ধে যদি থাকে, উত্তর মানে সুমেরুতে থাকে, উত্তর গোলার্ধে থাকে, তাহলে নর্থ মেরুটা এরকম থাকবে, সাউথ মেরুটা এদিকে থাকবে। হলো? যদি কুমেরুতে থাকে উল্টো হয়ে যাবে, ব্যাপারটা 90 ডিগ্রি হলবে, কিন্তু সাউথ মেরুটা নিচের দিকে, নর্থ মেরুটা উপরের দিকে থাকবে। বলো, এতটা পর্যন্ত কোনো কোশ্চেন আছে নাকি? বলো, এতটা পর্যন্ততে কোনো ডাউট, কোনো কোশ্চেন, কোনো বক্তব্য যদি থাকে বলো। স্যার বিনতি কোণের সংজ্ঞাটা একবার বলে দিন। স্যার উত্তর পূর্বটাকে উত্তর গোলার্ধে বলছেন কেন? হ্যাঁ বলো। উত্তর পূর্ব যে ডিরেকশনটা, সেটাকে উত্তর গোলার্ধে বলছেন কেন? উত্তর গোলার্ধ, বলছি না, উত্তর গোলার্ধ মানে এই যে লাইনটা টেনেছি বিষুব অঞ্চল, তার উপরের দিকটা হলো উত্তর দিক, উত্তর গোলার্ধ, আর তার নিচের দিকটা হলো দক্ষিণ গোলার্ধ। গোলার্ধের গল্প জানো তো তোমরা? উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ জানো তো? পৃথিবীটাকে বিষুব অঞ্চল বরাবর যদি ভাগ করে দিই, তাহলে উত্তর দিকটা মানে তার উপরের দিকটা হলো উত্তর গোলার্ধ, আমরা উত্তর গোলার্ধে বাস করি, তার নিচের দিকটা হলো দক্ষিণ গোলার্ধ। ঠিক আছে? উত্তর পূর্ব দিক, আচ্ছা স্যার, আর উত্তর পূর্ব, এটাও উত্তর গোলার্ধ। ও, আমি এই দিকের ছবিগুলো আঁকছি বলে মনে হচ্ছে এইটাও উত্তর গোলার্ধ। এখানে যদি আমি আঁকি তাও সেটাও উত্তর গোলার্ধ, বুঝলে? আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। আর বলছি স্যার, চুম্বক আর চৌম্বক তো এক জিনিস নয়? হ্যাঁ, চুম্বক আর চৌম্বক? তুমি কি বলছো তার উপর ডিপেন্ড করছে, দুটোই ম্যাগনেট। বাংলার চুম্বক আর চৌম্বক একই, দুটোই ম্যাগনেট। না মানে আমরা তো এটাই পড়েছিলাম না, যেটা চুম্বকে পরিণত করা যায় সেটা চৌম্বক, কিন্তু কোনো একটা সময় বলছেন ভূচৌম্বক, আবার কোনো একটা সময় বলছেন চুম্বকের দূরত্ব, দুটো কি একই জিনিস? একই জিনিস, একই জিনিস, ঠিক একই জিনিস। ও ঠিক আছে। আর কিছু, আর কিছু বক্তব্য আছে? আচ্ছা, বেশ। এবার আর কিছু বক্তব্য আছে কারো? বেশ, তাহলে বিনতি বলছি স্যার এখান কি বলছো? এখান থেকে কিরকম টাইপের কোশ্চেন পড়তে পারে, আসতে পারে? তুমি এখান থেকে যেটুকু বললাম সেটুকু বুঝতে পারলে
আচ্ছা ঠিক আছে। আমি একটা কোশ্চেনকে বানিয়েও রেখেছি, কোশ্চেন দেখাচ্ছি কি কোশ্চেন আসবে সেটা তো জানি না কি হলো। আচ্ছা, এবার কথা হলো আর একটা অ্যাঙ্গেল আছে, আর একটা অ্যাঙ্গেল আছে, এটাকে যেমন বললাম বিনতি কোণ, আর একটা সেটাকে বলে চ্যুতি কোণ। জয় জফালা হস্তু তয় হসি, চ্যুতি কোণ বা এটাকে বলে ডেক্লিনেশন অ্যাঙ্গেল। চ্যুতিকোণ কি জিনিস? আচ্ছা এখানে, আচ্ছা ঠিক আছে, চ্যুতিকোণটা কি জিনিস? চ্যুতিকোণ হলো, একটু আগে আমরা বলেছি ম্যাগনেটিক মেরিডিয়ানের কথা বলেছি না, চৌম্বক মধ্যতল এইরকম। তাহলে এখন দুটো চুম্বক আছে, কোন 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 দুটো চুম্বকের কথা বলছি? তোমার হাতে যে চুম্বক ফলাকা সেইটা একটা আছে, আর এই ভূ চুম্বক যেটা বলছি তার একটা চুম্বক আছে, সেটা একটা চুম্বক। তাহলে তোমার হাতে যে চুম্বকটা আছে তার একটা চৌম্বক মধ্যতল আছে, আর ভূ চুম্বকের করেসপন্ডিং একটা চৌম্বক মধ্যতল আছে। ওই দুটো তলের মধ্যে যে অ্যাঙ্গেল সেইটাকে বলে চ্যুতিকোণ। তার মানে দুটো চৌম্বক মধ্যতলের মধ্যে অ্যাঙ্গেল, দুটি চুম্বক মধ্যতলের মধ্যে কোণ। আচ্ছা একটু আগে বললে কেউ একজন যে বিনতি কোণ কাকে বলে, তাহলে বিনতি কোণ হলো যে কোনো একটা জায়গায় যদি কোনো একটা ম্যাগনেটকে, চৌম্বককে বা চুম্বককে যা বলো বলো, চুম্বককে কোনো তার সেন্টার অফ মাস থেকে, মানে মধ্যবিন্দু থেকে, সোজা কথায় মধ্যবিন্দু থেকে একটা সুতোর সাহায্যে যদি ঝুলিয়ে দিই, তাহলে তার উত্তর মেরুটা উত্তর দিকে থাকে, দক্ষিণ মেরুটা দক্ষিণ দিকে থাকে, কিন্তু এক্স্যাক্টলি একদম কি থাকে না, হরাইজেন্টালি থাকে না, মানে অনুভূমিকভাবে থাকে না। উত্তর গোলার্ধে উত্তর মেরুটা হরাইজেন্টাল লাইন থেকে, মানে অনুভূমিক থেকে একটু ঝুঁকে থাকে নিচের দিকে, এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ মেরুটা হরাইজেন্টাল লাইন থেকে অল্প একটু ঝুঁকে থাকে। ওই যে অ্যাঙ্গেলে ঝুঁকে থাকে সেই অ্যাঙ্গেলটাকে বলবো বিনতি কোণ। সোজা ব্যাপার, মুখস্থ করার কিছু নেই। হলো, বোঝা গেল? হলো। আর চ্যুতিকোণ কি বলছে? চ্যুতিকোণ হলো যে তুমি কোনো একটা জায়গায়, তুমি একটা হাতে চুম্বক নিয়ে বসে আছো, সেই চুম্বকের মধ্যতল হলো, আর ভূ চুম্বকের যে মধ্যতল তার দুটোর জন্য, তার মানে দুটোর ওই চুম্বক মধ্যতল দুটির যে অ্যাঙ্গেল সেটাকে বলে আমরা চ্যুতিকোণ। ঠিক আছে, হলো। আচ্ছা এইখানে একটু জিনিস একটা ভুল লিখেছি, সেটা হলো ইংলিশটা ভুল লিখেছি। হ্যাঁ, এই বিনতি কোণের ইংলিশ হলো ডিক্লিনেশন অ্যাঙ্গেল, আর চ্যুতি কোণের ইংলিশ হলো অ্যাঙ্গেল অফ ডিপস। ঠিক আছে, বাকি ঠিক আছে, হলো, বোঝা গেল? এবার কোনো একটা চুম্বক বা কোনো একটা চুম্বক, যাই হোক, ধরো এইটা আমার হরাইজেন্টাল লাইন, এইটা নর্থ, এটা সাউথ, আমি উত্তর গোলার্ধেই আছি, অতএব এইরকম করে আমার বার চুম্বকটা বা দণ্ড চুম্বকটা এইরকম করে আছে। ঠিক আছে, বোঝা গেল? হলো, দণ্ড চুম্বকটা এরকম করে আছে। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে এইটা সাউথ নর্থ পোল, এইটা সাউথ পোল। এইরকম করে আছে কেন? এরকম করে থাকার কারণ হলো, খুব ভালো করে শোনো, কোনো একটা পার্টিকুলার ওরিয়েন্ট থাকবে কেন, তার কারণ হলো এই যে বরাবর এরকম করে থেকেছে সেই বরাবর আর্থের জন্য, পৃথিবীর জন্য চৌম্বক ক্ষেত্র, সেটা হলো আই। পৃথিবীর ভূ চৌম্বক ক্ষেত্রটা হলো আই। আইটাকে কি বলি? ভূ চৌম্বক ক্ষেত্র। হলো, ভূ চৌম্বক ক্ষেত্র যেদিকে থাকবে সেই দিকে মানে ম্যাগনেটটাও বা চুম্বকটাও যাই হোক সেই দিকে ওরিয়েন্টেড থাকবে। হলো, এবার এই অ্যাঙ্গেলটাকে বললাম যে এই অ্যাঙ্গেলটা হলো বিনতি কোণ। ঠিক আছে, তাহলে আয়ের এই দিকে একটা উপাংশ আছে, ভেক্টর পড়ানোর সময় বলেছিলাম,
আর এই দিক বরাবর একটা উপাংশ আছে, এই উপাংশটাকে বলে অনুভূমিক উপাংশ যেহেতু অনুভূমিক বরাবর, আর এইটা উলম্ব উপাংশ যেহেতু উলম্ব বরাবর। তাহলে এইচ এর ভ্যালু কত বলো? এইচ এর ভ্যালু হলো আই কস থিটা, যেদিকে অ্যাঙ্গেল থাকে সেটা হলো কস থিটা। আর ভি কত? ভি হলো আই সাইন থিটা। হলো? বোঝা গেল? এইটাকে যদি ভাগ করে দাও, মানে আমি বলছি ভি বাই এইচ করো, তাহলে ভি বাই এইচ হলে আসবে দেখবে ট্যান থিটা। হলো? তার মানে বিনতি কোণের মানটা পাওয়া যাবে যদি তুমি ভি এবং এইচ এর ভ্যালু এনিহাও জানতে পারো। হলো? তো এইচ এর ভ্যালু কত হয়, মানে এইচ এর যে হরিজন্টাল কম্পোনেন্ট সেটা তুমি যদি মোটামুটি কলকাতার কাছাকাছি থাকো, মোটামুটি 0.37 ওরস্টেড হয়। ওরস্টেড, ও 29 এইরকম। হলো? ওরস্টেড। ঠিক আছে? বহরমপুরে সেই ভ্যালুটা মোটামুটি 0.34 এরকম। হলো? কি দিয়ে মাপা হয়? এইচটা মাপা হয়, যারা অনার্স পড়েছো বা পাশেও পড়েছো তারাও এই প্র্যাকটিক্যালটা করেছো, খুব কমন প্রবলেম, মানে কমন প্র্যাকটিক্যাল। সেটা হলো ম্যাগনেটোমিটার বলে একটা জিনিস আছে। কি? ম্যাগনেটোমিটার। ম্যাগনেটোমিটার দিয়ে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশটা মাপা হয়। বোঝা গেল কি বললাম? হলো? এবং এখান থেকে আর একটা সম্পর্ক পাওয়া যায়, সেটা হলো ভূচৌম্বক ক্ষেত্র স্কোয়ার ইজ ইকাল টু ভি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারটা 1 হয়ে যাবে, অতএব আই স্কোয়ার ইজ ইকাল টু ভি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। বোঝা গেল? এইচটা লোকজন ম্যাগনেটোমিটার দিয়ে মাপে, যে কতটা হলো না হলো সেইটা এইটা দিয়ে মাপে। হলো? দেখো, এতটা পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে বলো। এতটা পর্যন্ততে কোনো রকম প্রশ্ন থাকলে বলো। স্যার যেখানে বিনতি কোণটা দেখিয়েছেন ওখানে ওই কেন্দ্র বরাবর একটা চুম্বক শলাকা আছে, তাই তো? না বার আছে? বার ম্যাগনেট আছে। চৌম্বক শলাকা মানে একটা ছোট চুম্বক যেটা ঘুরতে পারে, চৌম্বক শলাকা বলতে বোঝো ওইটা। ঠিক আছে? তো ওইটা একটা বড় বার ম্যাগনেট আছে, মানে দণ্ড চুম্বক আছে একটা, বুঝলে? আর কিছু? যে ওটা আপনার নর্থের দিকে নর্থ আর সাউথের দিকে না সাউথ থাকে, না না কিন্তু না ওটা না না কিছুটা না বেঁকে থাকে। না, ছবিটা দেখো ভালো করে। নর্থের দিকে নর্থ এঁকেছি, ভালো করে দেখো। এতক্ষণ তাহলে কি দেখলে? নর্থের দিকে সাউথ থাকে, ওই বড় চুম্বকটার উত্তর দিকে সাউথ পোলটা থাকে আর দক্ষিণ দিকে নর্থ পোলটা থাকে। দেখো ভালো করে, এঁকেছি তো। এইটা ভুল করলে এতক্ষণ ধরে এই বললাম দিয়ে তুমি যদি এই ভুল করো তাহলে কি করাবে? এই তো, এটা সাউথ পোল আর এটা নর্থ পোল। তার জন্যই তো যখন চৌম্বক শলাকা তুমি রাখছো তখন এই নর্থ পোলটা, দাঁড়াও, তোমার চৌম্বক শলাকার নর্থ পোলটা ওই দণ্ড চুম্বকের সাউথ পোল দিকে অ্যাট্রাকশন হচ্ছে, তার জন্যই তো এর কাছাকাছি নর্থ পোলটা চলে আসছে, তার জন্য তো এরকম করে ওরিয়েন্ট হচ্ছে। ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে? আর কিছু এর মধ্যে কিছু বক্তব্য? এর মধ্যে আর কিছু বক্তব্য? আচ্ছা, এবার আমি বলরেখা আঁকবো। চৌম্বক বলরেখা বা চুম্বক বলরেখা, যা খুশি বলো। ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স বলরেখা। বলরেখাগুলো মনে রাখবে নর্থ পোল থেকে বেরোয়, সাউথ পোলে গিয়ে ঢোকে। ঠিক আছে? এবার ভালো করে শোনো কি হয়। এই
ধরো একটা বার ম্যাগনেট আঁকলাম, কোন দিকে আঁকলাম, কোন দিক বরাবর রাখলাম সেটা খুব ইম্পর্টেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে, ঠিক আছে? এই হলো এর নর্থ পোলটা নর্থের দিকেই রাখলাম, আচ্ছা নর্থ থেকে সাউথের দিকে, হ্যাঁ ঠিক আছে। আর এর সাউথটা সাউথের দিকে রাখলাম, মানে এই দিকে উত্তর দিক, এই দিকে আমার দক্ষিণ দিক, হলো? নর্থ পোলটা আমি এরকম করেই রেখেছি। তাহলে লাইনস অফ ফোর্সগুলো কীরকম হবে খুব ভালো করে শুনবে। আমি কি বললাম, নর্থ পোল থেকে বেরোবে, এরকম বাঁকবে না, যাই হোক, নর্থ পোল থেকে বেরোবে, সাউথ পোলের দিকে ঢুকবে, অ্যারো হবে অবশ্যই এরকম। তাহলে নর্থ পোল থেকে বেরোবে, সাউথ পোল থেকে ঢুকবে, নর্থ পোল থেকে বেরোবে, সাউথ পোলের দিকে ঢুকবে। টাচ করে না জানো দুটো লাইন, হ্যাঁ কেন টাচ করে না বলছি, তাতে দরকার হলে কম আঁকো, তাও কোনো অসুবিধা নেই। নর্থ পোল থেকে বেরোবে, সাউথ পোলের দিকে ঢুকবে, হলো? বোঝা গেল? আরো কিছু ধরো, এই দিকে কিছু নর্থ পোল থেকে কিছু বেরিয়ে গেল, হলো? আর সাউথ পোলে এসে কিছু ঢুকলো, এই ঠিক আছে। এবার ভালো করে শোনো, যে চুম্বকটা আমি রেখেছি, যে চুম্বকটা আমি ধরো লাল রঙের এঁকেছি, যে চুম্বকটা আমি রাখলাম সেইটা কি হয়েছে না, সেটা নর্থ এবং উত্তর দক্ষিণ দিকে করে রেখেছি। তাহলে চুম্বকটার কাছাকাছি দুটো ম্যাগনেটিক ফিল্ডের কথা এখানে আসবে। কেন? চুম্বকটার কাছাকাছি যখন হবে, চুম্বকটার কাছাকাছি যখন আছো তুমি, তখন কি হবে, তখন ওই লাল ম্যাগনেটার জন্য, লাল যে ম্যাগনেট মানে তোমার ম্যাগনেট তুমি রেখেছো বেসিক্যালি এক্সপেরিমেন্টাল ম্যাগনেট, তার কাছাকাছি যখন আছো, তাহলে ওই ম্যাগনেটার জন্য, তোমার ম্যাগনেটটার জন্য ম্যাগনেটিক ফিল্ডটা কাছে স্ট্রং হবে। যত দূরে যাবে এই লাল ম্যাগনেটের জন্য ম্যাগনেটিক ফিল্ড আস্তে আস্তে কমতে থাকবে, রাইট? ক্লিয়ার? পরিষ্কার কথা। কিন্তু যত দূরে যাবে, আর্থের ম্যাগনেটিক ফিল্ড তো সব জায়গায় আছে, তাহলে যত দূরে যাবে এই লাল ম্যাগনেটের জন্য ম্যাগনেটিক ফিল্ড কমতে থাকবে, কিন্তু পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তো আছে রে বাবা। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র কোন দিকে? পৃথিবীর ম্যাগনেটটা আরেকবার দেখো, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র না নিশ্চয় সাউথের থেকে নর্থের দিকে। কেন? কারণ সাউথে তো নর্থ মেরু আছে, তাহলে নর্থ থেকে সাউথ, ওরও তো নর্থ থেকে সাউথের দিকে। তাহলে অনেক দূরে যখন আঁকবে, ধরো এখানে আঁকছো, তখন কিন্তু দূরে যেগুলো আঁকছো সেগুলো কার জন্য? পৃথিবীর জন্য। এইগুলো হলো ওই যে ভূচুম্বক বলছিলে তার করেসপন্ডিং বলরেখাগুলো, ঠিক হলো? তুমি বলবে স্যার এই লাল ম্যাগনেটের কাছাকাছি ভূচুম্বক মানে ভূচুম্বকের জন্য ম্যাগনেটিক ফিল্ডেই আছে, কিন্তু সেইগুলো খুব উইক। আমি ভ্যালু কত বললাম? 0.34 রোস্টেড, খুব কম, হলো? তার মানে লালের কাছাকাছি যেগুলো আছে সেগুলো ওই লাল ম্যাগনেটের জন্যই, সেটা স্ট্রং খুব। কিন্তু যত জুড়ে যাবে লাল ম্যাগনেটিক ফিল্ডের মানে লালের জন্য ম্যাগনেটিক ফিল্ডটা কমে যাবে, তখন ভূচুম্বকের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড বলরেখা সেইগুলো থাকবে। তার মানে এমন একটা জায়গা আসবে, কি হবে? এমন একটা জায়গা আসবে যেখানে ভূচুম্বকের জন্য এই দিকে আর এই ম্যাগনেটের জন্য এই দিকে, ঠিক কোনো একটা অংশ আসবে যেখানে কি হবে, দুটো সমান হয়ে যাবে, সমান কিন্তু বিপরীতমুখী। এইখানে একটা জায়গা আসবে, এই সমস্ত জায়গায় আর একটা জায়গা আসবে। এখানে কি হয়েছে, এই দুটো স্টার মার্ক জায়গায় পয়েন্টে কি হয়েছে না, লালের জন্য ম্যাগনেটিক ফিল্ড উপর থেকে নিচে, আর
পৃথিবীর জন্য ম্যাগনেটিক ফিল্ড নিচ থেকে উপরে সমান হয়ে গেছে, তার মানে এই দুটো স্টার মার্ক জায়গায় কি হয়েছে, ম্যাগনেটিক ফিল্ড 0, এবং এই দুটো পয়েন্টকে বলি আমরা উদাসীন বিন্দু। উদাসীন বানানটা মনে হয় ভুল লিখলাম, যাই হোক উদাসীন বিন্দু, দন্তস্বয় দীর্ঘ হবে, হলো, বোঝা গেল? তাহলে উদাসীন বিন্দু কাকে বলে? উদাসীন বিন্দু হলো এমন একটা বিন্দু যেখানে ভূচৌম্বকের জন্য মানে পৃথিবীর চুম্বকের জন্য চৌম্বক ক্ষেত্র এবং তোমার যে এক্সপেরিমেন্টাল ম্যাগনেট তার জন্য চৌম্বক ক্ষেত্র সমান কিন্তু বিপরীতমুখী, তার মানে ম্যাগনেটিক ফিল্ড 0। উদাসীন বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড 0, উদাসীন বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড 0, বোঝা গেল? পরিষ্কার? এবার কথা হচ্ছে উদাসীন বিন্দু কিন্তু সবসময় একই জায়গায় থাকবে, মানে আমি যেখানে যেরকম করে আঁকলাম সেটা নয়। তুমি যদি তোমার এক্সপেরিমেন্টাল ম্যাগনেটটাকে লেটস সে তুমি তো আগেরটা উত্তর দক্ষিণ করেই রেখেছিলে, কিন্তু এবার ধরো অন্যরকম করে রাখলে, ধরো এই দিকটা উত্তর মেরু দক্ষিণ দিকে আর সাউথ মেরুটা উত্তর দিকে রাখলে, তাহলে তোমার জন্য এই লালের জন্য ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? এখন এই দিকে। এরকম, ঠিক? পৃথিবীর জন্যও তো রে বাবা এরকম, নিচ থেকে উপরে, সাউথ থেকে নর্থ, না? হলো? তার মানে এই বিন্দুতে দুটোই উপরের দিকে, বুঝলে? এইখানে আর উদাসীন বিন্দু আসবে না। কোথায় আসবে না? এই দেখো যখন এইখান থেকে লাইনটা বেন্ড করছে এরকম করে, সাউথ মেরুতে ঢুকছে, এই অংশে কি হয়েছে এরকম, এবং এই বিন্দুতে যখন নর্থ থেকে বেরোচ্ছে তখন এরকম, তখন এইটার উল্টো দিকে, তার মানে এইখানে উদাসীন বিন্দু থাকবে। এখন এইখানে উদাসীন বিন্দু থাকবে, এইখানে ম্যাগনেটিক ফিল্ড 0 হবে। দুটো পজিশন সাধারণত দেয় যে ম্যাগনেটটাকে তুমি উত্তর দক্ষিণ করে রাখলে কিন্তু কোন দিকে কোন মেরু রাখলে তার উপর ডিপেন্ড করে উদাসীন বিন্দুগুলো থাকবে। বোঝা গেল? দেখো এতটা পর্যন্ত কোনো কোশ্চেন না থাকলে বলো। স্যার ওই লাস্ট পার্টটা একটু বলেন, নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল বলছি, আচ্ছা ওই বলছি, রিপিট উদাসীন বিন্দু। ঠিক আছে বলছি। আর কিছু? মানে নর্থ থেকে সাউথ হচ্ছে না, সাউথ থেকে নর্থ? কার্গো কোনটা? স্যার পৃথিবীর বলরেখা। পৃথিবীর বলরেখা সবসময়ই মনে রাখবে নর্থ মেরু থেকে সাউথ মেরুর দিকে। এবার তুমি এই ছবিটা যদি দেখো একটু ভালো করে লক্ষ্য করো, নর্থ মেরু থেকে সাউথ মেরুর দিকের দিকে মানে তুমি তার মানে দক্ষিণ থেকে উত্তরের দিকে হচ্ছে না, দক্ষিণ দিক থেকে উত্তরের দিকে হচ্ছে, তাই এঁকেছি। কারণ দক্ষিণ দিকেই তো নর্থ মেরু আছে, তাহলে দক্ষিণ দিক থেকে উত্তর মেরুর দিকে, এই তো দক্ষিণ থেকে উত্তর মেরুর দিকে, দক্ষিণ থেকে উত্তর মেরুর দিকে, দক্ষিণ থেকে উত্তর মেরুর দিকে, দক্ষিণ থেকে উত্তর মেরুর দিকে। বোঝা গেছে? আচ্ছা, উদাসীন বিন্দু হলো এমন একটা বিন্দু যেখানে যেখানে চুম্বকের জন্য ম্যাগনেটিক ফিল্ড এবং পৃথিবীর চুম্বকের জন্য ম্যাগনেটিক ফিল্ড তাদের ভ্যালু একই, মানে ম্যাগনিটিউড মান একই, কিন্তু দিক ঠিক উল্টো দিকে। তার জন্য ওই সমস্ত বিন্দুতে কি হয়, ম্যাগনেটিক ফিল্ড 0 হয়ে যায়। সেই সমস্ত বিন্দুগুলোকে আমরা বলি উদাসীন বিন্দু। উদাসীন বিন্দু হওয়ার পিছনে কারণও আছে, যেখানেই ম্যাগনেটিক ফিল্ড থাকুক না কেন তোমার চৌম্বক শালাকা ওই ম্যাগনেটিক ফিল্ড লাইন বরাবর সজ্জিত হয়ে যাবে। তার মানে তুমি যদি কোনো একটা ম্যাগনেটকে এই বরাবর রাখো, হ্যাঁ, তাহলে ম্যাগনেটটা এই দিক বরাবর থেকে যাবে, এবং এই দিক বরাবর মানে এইটা সাউথ মেরু হবে, এটা নর্থ মেরু হবে, এরকম করে সজ্জিত হয়ে যাবে। কিন্তু তুমি যদি এখানে রাখো, এখানে তো ম্যাগনেটিক ফিল্ড 0, এখানে তো উদাসীন বিন্দু মানে ম্যাগনেটিক ফিল্ড 0, তাহলে এইখানে সজ্জিত হওয়ার গরমে এই যে কোনো দিকে তুমি যেদিকে খুশি ঘুরি দাও সেই দিক বরাবরই থাকবে, কোনো অসুবিধা নেই। এখানে ম্যাগনেটিক ফিল্ড 0। বোঝা গেছে? উদাসীন বিন্দু মানে ম্যাগনেটিক ফিল্ড 0, তার মানে আর্থের ম্যাগনেটিক ফিল্ড এবং তোমার হাতে যে চুম্বক আছে তার জন্য ম্যাগনেটিক ফিল্ড একই মান, কিন্তু
অভিমুখ উল্টো দিকে, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড 0 হয়ে গেছে। ঠিক আছে, এতটা পর্যন্ত ঠিক আছে? আচ্ছা বেশ, এবার আমরা এই বলছিলাম যে বি আর এইচ এদের পার্থক্য কি, এদের আগে রিলেশন ভাবো ভালো করে। আচ্ছা, এদের রিলেশন জানার জন্য আমাকে চৌম্বক ভেদ্যতা বলে একটা জিনিস আছে, পারমিয়াবিলিটি। ঠিক আছে, লেখো এটাকে বাংলায় বলে চৌম্বক ভেদ্যতা। হলো, শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা হলো মিউ নট। হলো, আর কোনো অন্য মিডিয়ামের কোনো চৌম্বক ভেদ্যতা মানে হলো মিউ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে বি ইকুয়ালস টু, বি কে বলে, আচ্ছা বি এর প্রচুর নাম আছে, এইচ এরও প্রচুর নাম আছে, সব থেকে সোজা নাম হলো এইচ কে বলবো আমি ম্যাগনেটিক ইন্টেন্সিটি। ম্যাগনেটিক, আচ্ছা এই এই এইচ এবং বি এর নাম তুমি কোনো একটা স্ট্যান্ডার্ড বই থেকে দেখবে। ঠিক আছে, এর ইংরেজি নামগুলো অনেকটা আলাদা আলাদা, কিন্তু বাংলাতে যখন পড়বে তখন একটা পার্টিকুলার একটা টার্ম আছে। ঠিক আছে, এটাকে যেমন ম্যাগনেটিক ইন্টেন্সিটি বলে, এইটাকে বলে ম্যাগনেটিক ইন্ডাকশন। হলো, ঠিক আছে? এই বি আর এইচ এর মধ্যে সম্পর্ক হলো বি ইকুয়ালস টু চৌম্বক ভেদ্যতা ওই মিডিয়ামের ইন্টু এইচ। যদি শূন্য মাধ্যমে হয়, শূন্য মাধ্যমে বা এয়ার মিডিয়ামে হয়, শূন্য মাধ্যম বা এয়ার মিডিয়াম যদি হয়, তার জন্য বি ইকুয়ালস টু মিউ নট এইচ, মিউ এর জায়গা মিউ নট। বোঝা গেল? হলো, মিউ বা মিউ নটকে আমরা কি বলি বললাম, মিউ এবং মিউ নটকে বলি চৌম্বক ভেদ্যতা। মিউ নটটা হলো শূন্য মাধ্যম বা এয়ার মাধ্যমে চৌম্বক ভেদ্যতা। এর ভ্যালু কত? এর ভ্যালু হলো 4 পাই ইন্টু 10⁻⁻7। ঠিক আছে, ইউনিট কি? ইউনিটটা মনে রাখবে। হ্যাঁ, কি করে এলো এর বড় বড় জিনিস, এর ইউনিট হলো হেনরি পার মিটার। ঠিক আছে, হেনরি হলো ইন্ডাকটেন্সের ইউনিট, যদি কেউ জানো, সাবেসাঙ্কর ইউনিট হলো হেনরি, সেই হেনরি পার মিটার। মিউ এর ভ্যালু কত? মিউ এর ভ্যালু ডিফারেন্ট মিডিয়ামের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, এবং কোনো একটা মিডিয়ামের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মিউ আর, রিলেটিভ পারমিয়াবিলিটি, সেটা হলো ওই মাধ্যমের চৌম্বক ভেদ্যতা বাই শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। মানে শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতার থেকে যত গুণ, মিউ আর এর কোনো ইউনিট নেই, দিস হ্যাজ নো ইউনিট। হলো, বোঝা গেল? তাহলে এইটা হলো রিলেটিভ পারমিয়াবিলিটি বা আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। হলো, রিলেটিভ পারমিয়াবিলিটি। হলো, এটার কোনো ইউনিট নেই। কোশ্চেন আসতে পারে চারটে কোয়ান্টিটি দিয়ে, তোমাকে বললো যে এটার কোনটার কোনো ইউনিট নেই বা ডাইমেনশন নেই, আসতে পারে, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? ধরো লোহার, আমি সাপোজ বলছি, লোহার মিউ আর হলো সাপোজ 1000। ঠিক আছে, মিউ আর যদি 1000 হয়, লেটস সে মিউ আর হলো 1000, তাহলে মিউ কত? মিউ হলো মিউ আর ইন্টু মিউ নট। মিউ নটের ভ্যালু কত? এইটা, তাহলে 1000 দিয়ে গুণ করা মানে 10⁻³ দিয়ে গুণ করা, তার মানে হয়ে যাবে 4 পাই ইন্টু 10⁻⁻3, তার মানে মাইনাস এত হেনরি পার মিটার, এত হেনরি পার মিটার। বোঝা গেল? পরিষ্কার হলো? এতটা পর্যন্ত কোনো অসুবিধা নেই? কোনো এতটা পর্যন্ত কোনো প্রবলেম নেই?
স্যার বি আর এইচ এর একটু যদি ইউনিটটা। আচ্ছা বেশ, বি এর ইউনিট হলো, লেখো বি এর, সবগুলো বলছি, এসআই ইউনিট বলছি, সিজিএস ইউনিট বলছি। বি এর এসআই ইউনিট হলো টেসলা, হলো বি এর এসআই ইউনিট হলো টেসলা। আর এইচ এর এসআই ইউনিট হলো অ্যাম্পিয়ার পার মিটার, লিখে নাও। হলো, কোনো অসুবিধা নেই এতটা পর্যন্ত? পরিষ্কার? আচ্ছা, এবার সিজিএল ইউনিট কি? সিজিএল ইউনিট হলো এর হলো ওস্টেট, আগে বললাম, এটাকে সংক্ষেপে লেখা ও। মাইকটা বন্ধ করো, হলো, ঠিক আছে। আর এর ইউনিট হলো গাউস, জি এ ইউ ডবল এস, সংক্ষেপে লেখে জি। টেসলাকে সংক্ষেপে লেখে টি, এটাকে সংক্ষেপে অ্যাম্পিয়ার পার মিটার, এরকম। হলো, হলো। এবার টেসলা আর গাউসের মধ্যে সম্পর্ক হচ্ছে, এক টেসলা মানে হলো 10⁴ গাউস, হলো। লিখে নিচ্ছ? কোনো অসুবিধা নেই। এবার এটা লেখো 1 অ্যাম্পিয়ার পার মিটার ইকুয়ালস টু, এই রিলেশনটা একটু ঝামেলার, ঠিক আছে, কত? 4 পাই ইন্টু 10⁻³ ওরস্টেড। এই হলো রিলেশন, বোঝা গেল? পরিষ্কার? হলো? আচ্ছা, এবার এইখানে আরেকটা টার্ম আছে, সেটাকে বলে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। এটাকে কাই দিয়ে প্রকাশ করে, এরও কোনো ইউনিট নেই, একটা নাম্বার, ঠিক আছে। এবং আরেকটা টার্ম হলো ম্যাগনেটাইজেশন, ক্যাপিটাল এম দিয়ে লেখে, সেটার ইউনিট হলো, এই ম্যাগনেটাইজেশন হলো ওই যে একটু প্রথম দিকে বলেছিলাম দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক একক আয়তনে, তাহলে দ্বিমেরু ভ্রামকের ছিল অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার বাই অ্যাম্পিয়ার কিউব, সরি বাই মিটার কিউব, তার মানে অ্যাম্পিয়ার পার মিটার। এইচ এর যা ইউনিট, ম্যাগনেটাইজেশনেরও তাই ইউনিট, হলো। এই সাসেপ্টিবিলিটি +1 যদি করি, বা 1 প্লাস সাসেপ্টিবিলিটি, এইটা হলো একটু আগে বললাম ম্যাগনেটিক রিলেটিভ পারমিয়াবিলিটি, সেইটার সঙ্গে সমান। এবং এই সাসেপ্টিবিলিটি কিভাবে ডিফাইন করা হয়?
ডিফাইন করা হয় m/h দিয়ে। এই রিলেশনগুলো মনে রেখো, রিলেশনগুলো দেবে। আরেকটা রিলেশন আছে বি, যেমন লেখা হয় যে মিউ ইন্টু এইচ বললাম, একই রকম বিকে আরেকভাবে লেখা যায়, সেটা হলো মিউ নট এইচ প্লাস এম, এরকম করেও লেখা যায়। তো এই রিলেশনটা থেকে, এই দুটো রিলেশন থেকেই বেসিক্যালি এটা আসে। কীরকম তুমি লেখো তাহলে, এই দুটো রিলেশন থেকে মিউ এইচ ইজিক্যাল টু লিখতে পারবে মিউ নট এইচ প্লাস এম। ঠিক, কোনো অসুবিধা নেই। তুমি এইচ দিয়ে ভাগ করে দাও, এইচ দিয়ে ভাগ করলে কীরকম হবে, মিউ ইজিক্যাল টু মিউ নট, আর এইটাকে এইচ দিয়ে ভাগ করছো, তার মানে এখানে 1 হবে আর m/h হবে। এই মিউ নটটাকে যদি বাঁ দিকে নিয়ে আসো তাহলে মিউ বাই মিউ নট, আর এটা হয়ে গেল 1 প্লাস m/h। হ্যালো, এই মিউ বাই মিউ নটটাকেই তো বলছি আমি মিউ আর, এইটা ইজিক্যাল টু 1 প্লাস m/h, মানে কত বললাম, সাসেপ্টিবিলিটি কাই, এই রিলেশনটা এইটা। ঠিক আছে, এইটাই বেসিক্যালি আমার এইটা। দেখো কোনো প্রবলেম আছে নাকি? দেখো এতটা পর্যন্ত কোনো প্রবলেম আছে নাকি? এবার এই কায়ের ভ্যালুর উপর ডিপেন্ড করে, কাইটাকে কি বললাম, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। হলো, আচ্ছা এই 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 বাংলা টার্মগুলো একটু যে কোনো টেক্সট বুকে দেখবে আছে কাই বলেই লেখা থাকবে বা কে বলে লেখা থাকবে, দেখবে। তো সেই বাংলা টার্মগুলো একটু দেখো, ঠিক আছে? বাংলা টার্মগুলো ইংরেজির থেকে কঠিন, এই বিশেষ করে এই ম্যাগনেটাইজেশনের জায়গাগুলো। যাই হোক, তো কায়ের উপর ডিপেন্ড করে কায়ের ভ্যালু এইটা কিন্তু ইম্পর্টেন্ট। কায়ের ভ্যালু যদি নেগেটিভ হয়, মানে লেস দ্যান 0 হয়, যে সমস্ত ম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে কায়ের ভ্যালু লেস দ্যান 0 হয়, সেই সমস্ত মেটেরিয়ালগুলোকে আমরা বলি ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল। কায়ের ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে সেগুলোকে বলি আমরা প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল। মেটেরিয়ালের সংক্ষেপে লিখছি, হ্যালো, MATERIAL। হলো, আর কায়ের ভ্যালু যদি 0 থেকে অনেক বড় হয়, সেইগুলোকে আমরা বলি ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। হলো, বোঝা গেল? এবং যদি আমি মিউয়ারের ভ্যালু দেখি, তাহলে মিউয়ারের ভ্যালু মানে রিলেটিভ পারমিয়াবিলিটির ভ্যালু দেখি, তাহলে এটা 1 থেকে 1, ওটা 0 থেকে 1, কাইটা মিউয়ারটা হলো 1 থেকে 1। এই ক্ষেত্রে মিউয়ারটা 1 থেকে বড়, আর এই ক্ষেত্রে মিউয়ারটা হলো 1 থেকে অনেক বড়। বোঝা গেল? ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল কীরকম? ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালগুলো হলো যে কোনো একটা, ধরো ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল আছে, তুমি এটাকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখেছো, তাহলে ম্যাগনেটিক বলরেখাগুলো এরকম করে পাশ দিয়ে চলে যাবে, বুঝলে? এর ভেতরে ঢুকবেই না, এরকম চলে যাবে। এইটাকে বলি আমরা ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল। প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে কি হবে? প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে লাইন্স অফ ফোর্সগুলো অল্প এর মধ্যে ঢুকবে, সব ঢুকবে না, অল্প কিছু পরিমাণ ঢুকবে। হলো, সেইটাকে বলি আমরা প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল। আর ফেরোম্যাগনেট যদি হয়, ফেরোম্যাগনেটের উদাহরণটা সব থেকে বেশি মনে রাখার কথা, আয়রন, কোবাল্ট, নিকেল। এরা সহজেই চুম্বক ধর্মে পরিণত হয়। তো এদের ক্ষেত্রে যত বলরেখা যাবে সব এর মধ্যে দিয়ে ঢুকবে, বুঝলে?
সব এর মধ্যে দিয়ে ঢুকবে, টাচ করবে না, আমি টাচ করে গেল, যাই হোক এর মধ্যে দিয়ে ঢুকে যাবে সব। তাহলে সেইটা হবে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। এবং ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালকে যদি হিট করা হয়, ধরো উত্তপ্ত করছি, তাহলে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারের পর সেটার চুম্বকত্ব হারিয়ে ফেলবে। সেই টেম্পারেচারটাকে বলে কুরি টেম্পারেচার, কুরি উষ্ণতা, কুরি টেম্পারেচার। এরপরে কি হবে? চুম্বক ধর্ম হারিয়ে ফেলবে। কুড়ি টেম্পারেচারে আস্তে আস্তে হিট করে, ধরো লোহার কুড়ি টেম্পারেচার মোটামুটি ওই 700 750 ডিগ্রি সেন্টিগ্রেড মতো। তাহলে 750 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি লোহাকে উত্তপ্ত করা হয়, তাহলে লোহার কোনো আর চৌম্বক ধর্ম থাকবে না। ঠিক আছে? তাহলে এর কোনো চৌম্বক ধর্ম থাকবে না। হলো? এবার তাহলে ডায়া, প্যারা, ফেরো এদের মধ্যে বিশেষ করে পার্থক্যগুলো বোঝা গেল। এবার যদি আমি গ্রাফ দেখি, যে আমি কাই ভার্সেস টেম্পারেচার প্লট করছি, হলো? তাহলে প্যারাম্যাগনেটিকের জন্য এই রকম হয়। এটা কার জন্য বললাম? কালো কালিটা হলো প্যারার জন্য, প্যারা মানে প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালের জন্য, হলো? যেটা একদম কাই অ্যাক্সিসের কাছাকাছি দিয়েই যাবে। যদি ডায়া হয়, ডায়াটা টেম্পারেচারের ফাংশন নয়। ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে কাই টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হয়, মানে টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট হয় না, নির্ভরশীল নয়। তার জন্য টেম্পারেচার যতই বাড়ায় না কেন কাই কনস্ট্যান্ট থাকবে। আর যদি তুমি ফেরোম্যাগনেটিকের জন্য দেখো, তাহলে প্যারার ফেরোর নেচারটা একই, কিন্তু ফেরোটা এখান থেকে শুরু হবে, দিয়ে এরকম যাবে। একই নেচারটা একই, কিন্তু দূর থেকে শুরু হবে। এইটা হলো ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। বোঝা গেল? কিন্তু তুমি যদি 1/কাই ভার্সেস টি আঁকো, তাহলে প্যারাম্যাগনেটিকটা এরকম স্ট্রেট লাইন হবে, এটা প্যারা। ডায়াটা যেমন ছিল, এই তো টেম্পারেচার ডিপেন্ডেন্ট নয়, এরকমই হবে। আর ফেরোটা এখান থেকে শুরু হবে, এটাও স্ট্রেট লাইন, কিন্তু এখান থেকে শুরু হবে। হলো? আর একটা লিখে রাখো স্টার মার্ক দিয়ে, যে ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের একটা নিজস্ব ধর্ম আছে, কি? হ্যাজ হিস্টেরিসিস লুপ। হিস্টেরিসিস লুপ মানে হলো যে তুমি যদি ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে এম, যেটা ম্যাগনেটাইজেশন ভার্সেস এইচ প্লট করো, তাহলে বেসিক্যালি এরকম একটা লুপ হয়। দেখেছো মনে হয়? এই লুপটাকে বলে হিস্টেরিসিস লুপ। এইটা কেবলমাত্র ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রেই হয়, প্যারা বা ডায়ার ক্ষেত্রে হয় না। ঠিক আছে? এবং লুপটার এরিয়া যদি বড় হয়, তাহলে হিস্টেরিসিস লুপের এরিয়া যদি বড় হয়, তাহলে তার এনার্জি লস বেশি। লুপ এরিয়া, এই লুপটার এরিয়া যদি বেশি হয় বা বড় হয়, তাহলে এনার্জি লস বেশি। আর যদি লুপ এরিয়া কম হয়, তাহলে এনার্জি লসও কম। ঠিক আছে?
হলো, যে মেটেরিয়ালগুলোর হিস্টেরিসিস লুপ এরিয়া বড়, মানে যার এনার্জি লস বেশি, সেইগুলোকে বলে হার্ড ম্যাগনেট। আর যার লুপ এরিয়া ছোট সেইগুলোকে বলে সফট ম্যাগনেট। হলো, বোঝা গেল? যার লুপ এরিয়া কম, মানে যেগুলো সফট ম্যাগনেট, এনার্জি লস কম, সেইগুলোকে ট্রান্সফরমারে ইউজ করা হয়। ট্রান্সফরমারে ইউজ করা হয়। আর যারা হার্ড ম্যাগনেট, মানে যাদের এনার্জি লস বেশি, তাদেরকে সাধারণত তড়িৎ চুম্বক তৈরি করতে ব্যবহার হয়, ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে ব্যবহার হয়। ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে ইউজ করা হয়। ঠিক আছে, দেখো এতটা পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে বলো। এতটা পর্যন্ত যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটাকে বলো। শুধু একটু ওই বললাম সাসেপ্টিবিলিটি, ম্যাগনেটাইজেশন, ম্যাগনেটিক ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ইন্ডাকশান, এইগুলো একটু কী বলবো, বাংলা টার্মগুলো একটু বই থেকে দেখবে। বেশ, বলো এবার বলো। স্যার ডায়াম্যাগনেটিকটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না? না, ডায়াম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি টেম্পারেচারের ফাংশন নয়। আর স্যার কাইটা কি একটু বলে দেন কাইটা তাহলে? হলো সাসেপ্টিবিলিটি, m/h দিয়ে ডিফাইন করা হয়। এই m/h দিয়ে বেসিক্যালি ডিফাইন করা হয়। তো কাইটার বাংলা কি কি সেটা একটু দেখবে। কাইটা হলো m/h, তার মানে কাইয়ের কোনো ইউনিট নেই। এম এরও ইউনিট হলো অ্যাম্পিয়ার পার মিটার, একটু আগে বললাম, আর এইচেরও ইউনিট হলো অ্যাম্পিয়ার পার মিটার, দুটোই কেটে যাবে, তাহলে কাইয়ের কোনো ইউনিট নেই। বাংলাটা দেখবে একটু, কঠিন বাংলাগুলো এই বিশেষ করে ম্যাগনেটিকের এই জায়গাটার। তারপরে ডায়া, প্যারা, ফেরোর বাংলা আছে, অয়স্চুম্বক, চিরচুম্বক, কী কী তিনটে আছে, সেটারও বাংলা একটু দেখবে। বেশ, আর কোনো কোশ্চেন আছে? তাহলে একটা কোশ্চেন সেট আছে, সেইটা একটু দেখাবো। তাহলে কোনো কোশ্চেনটা আছে তোমাদের, বলো কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে আমি যেটুকু পড়ালাম তার উপরে একটা কোশ্চেন সেট বানানো আছে, তো আশা করি দেখতে পাচ্ছ নাকি? না আরও বড় করবো? দেখো তো একটু, এটা কি বড় করতে হবে না দেখতে পাচ্ছ? দেখো একটু, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না বড় করবো আর একটু? না স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, বেশ। এইখানে যেগুলো পড়ালাম সেইগুলোর উপর কিছু বেসিক কোশ্চেন্স আছে। ঠিক আছে, প্রথমেই কি বলছে? দ্য ম্যাগনেটিক মেরিডিয়ান অ্যাট এ প্লেস ইজ ডিফাইন্ড অ্যাজ, কোনটা বলো, কোনটা মনে হচ্ছে? এইটা magnetic axis, ভার্টিক্যাল প্লেন সি ম্যাগনেটিক অ্যাক্সিস অফ Vertical. ম্যাগনেট। বললাম তো একটু আমি, চুম্বক মধ্যতল, এটা মানে হলো। তারপর বলছে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য জিওগ্রাফিক মেরিডিয়ান আর ম্যাগনেটিক মেরিডিয়ান, সেটাকে কি বলে? বললাম চ্যুতিকোণ। declination, চ্যুতিকোণ, চ্যুতিকোণ বাংলায় হলো চ্যুতিকোণ। ঠিক হলো? আচ্ছা, তারপর দ্য ম্যাগনেটিক নিডল মানে চৌম্বক ফলাকা, ম্যাগনেটিক নিডল মানে চৌম্বক ফলাকা, হোয়েন ফ্রিলি সাসপেন্ডেড অ্যালাইন অ্যালং
ম্যাগনেটিক মেরিডিয়ান বরাবরই ম্যাগনেটিক মেরিডিয়ান। একদম ম্যাগনেটিক মেরিডিয়ান বরাবর সজ্জিত হয়ে যায়। 4 নম্বরটা দেখো, কি বলছে, ম্যাগনেটিক মেরিডিয়ান অ্যাট এ প্লেস কোইনসাইড উইথ দ্য জিওগ্রাফিক মেরিডিয়ান। কোথায় ম্যাগনেটিক মেরিডিয়ান আর জিওগ্রাফিক মেরিডিয়ান এক হয়ে যায়? যেখানে, আচ্ছা এরকম করে বলেছে, বেশ, আচ্ছা তার দুটোর মধ্যে ওখানে ম্যাগনেটিক দিকটা জিরো হয়ে যাবে। হ্যাঁ, যখন ম্যাগনেট ডিক্লিয়ারেশনটা জিরো হয়ে যাবে, মানে চ্যুতিকোণ জিরো। চ্যুতিকোণ মানে Zero। তো ম্যাগনেটিক মেরিডিয়ান আর জিওগ্রাফিক্যাল মেরিডিয়ানের মধ্যে অ্যাঙ্গেল, তা দুটো একই হয়ে যাবে যখন দুটোর মধ্যে কোণ জিরো হয়ে যাবে। আচ্ছা বেশ, তারপর 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা দেখো, দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্টস কোন দিক বরাবর? অ্যালং দ্য ইকুয়েটর। হ্যাঁ, অ্যালং দ্য ইকুয়েটর। কেন ইকুয়েটর? তো ইকুয়েটরে তো আলাদা গল্প। আচ্ছা, হরাইজন্টাল কম্পোনেন্ট সবসময়, আচ্ছা দেখো ভালো করে, হরাইজন্টাল কম্পোনেন্টটা কোন দিক বরাবর কাজ করে? এটা উত্তরটা এটা হবে, অ্যালং দ্য ম্যাগনেটিক মেরিডিয়ান, এইটা হবে। কেন? তার কারণ হলো, এটা কাজ করছে না কেন বারবার, দাঁড়াও একটু। ম্যাগনেটিক মেরিডিয়ানটা কি জিনিস, যে ধরো এইটা আমার চুম্বক, এর মাঝখান দিয়ে একটা তল না, এটা হলো ম্যাগনেটিক মেরিডিয়ান, ঠিক? তো এইটা যখন এই জিনিসটা এরকম করে থাকবে, তখন ম্যাগনেটিক মেরিডিয়ানটাও তো এরকম করে থাকবে না, এরকম করে একটা কোণ। তাহলে এই হরাইজন্টাল লাইনের সঙ্গে এই লাইনটা যে অ্যাঙ্গেল করে সেইটাকে বলি আমরা বিনতি কোণ, তাই না? তা হরাইজন্টাল কম্পোনেন্ট কোন দিকে? এই দিক বরাবর। হরাইজন্টাল কম্পোনেন্টটা এই দিক বরাবর, তার মানে ম্যাগনেটিক মেরিডিয়ান বরাবরই, ঠিক আছে? ম্যাগনেটিক মেরিডিয়ান বরাবর মানে ওই তলেই থাকবে, সোজা কথায় এটাই বলতে চাইছি, যে হরাইজন্টাল কম্পোনেন্টটা ওই ম্যাগনেটিক যে চুম্বক মধ্যতল সেই বরাবরই থাকবে, আর কিছু না। বেশ, তারপর এই দেখো ম্যাগনেটিক ফিল্ড এটা সেটা আচ্ছা সি সি হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড মানে বি লিখে দিয়েছে, কারণ অনেক বইতে ম্যাগনেটিক ফিল্ড মানে আবার এইচও দেওয়া আছে, বুঝলে? তো বি লিখে দিয়েছে, বি হলে টেসলা। যদি এইচ হতো তাহলে কি হতো? টেসলা। এইচ হতো তাহলে কি হতো? এইচ এর ইউনিট নেই এখানে, অ্যাম্পিয়ার পার মিটার। হ্যাঁ অ্যাম্পিয়ার পার মিটার হতো। আচ্ছা, টেসলার আরেকটা নাম আছে, বুঝলে? টেসলার আরেকটা নাম হলো ওয়েবার ইন্টু মিটার স্কোয়ার। তো টেসলার জায়গায় যদি ওয়েবার মিটার স্কোয়ার থাকে তাও হবে, কিন্তু হলো, ঠিক আছে? 6 নম্বরটা দেখো, ও 6, ও এটা হয়ে গেল। তারপরেটা দেখো, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ, আচ্ছা ফোর্স পার ইউনিট চার্জ না, ফোর্স পার ইউনিট ম্যাগনেটিক পোল। আচ্ছা, ফ্লাক্স পার ইউনিট, সি হবে স্যার। না না, ফ্লাক্স পার ইউনিট লেন্থ বলে কিছু হয় না। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড, এটা ম্যাগনেটিক ফিল্ড, আচ্ছা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি মানে এইচকে বোঝাচ্ছে, বুঝলে? এইচ হবে এই ম্যাগনেটিক ফ্লাক্স পার ইউনিট, না সরি ফোর্স অন ইউনিট ম্যাগনেটিক পোল, এইটা হবে, হলো? আচ্ছা, এইখানটা আর একটা জিনিস থিওরিতে লিখে রাখো, এটা ভুলে গেলাম। ফ্লাক্স মানে হলো বি ইন্টু এরিয়া, এইটা হলো আমার ফ্লাক্স, এটা থিওরি খাতায় লিখে রেখো, ঠিক আছে? এই ফ্লাক্সের ইউনিট হলো, তুমি ভাবো ওয়েবার, ফ্লাক্সের ইউনিট হলো ওয়েবার, ঠিক আছে? এবার ভাবো যে ফ্লাক্স পার ইউনিট এরিয়া যদি বলি, সেটাই তার মানে বি, তার মানে এই ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি যেটা বলছে, এটা মানেই ফ্লাক্স পার ইউনিট এরিয়া, এইটাকে বি বলে, এইটাকে বি বলে, বোঝা গেল? আর এই যেটা আমি দিলাম সেটাকে বেসিক্যালি আমার এইচ বলে, হলো? ঠিক আছে? আচ্ছা, তারপরেরটা, দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ইজ টেকেন অ্যাজ, বললাম তো এটা, নর্থ টু সাউথ পোল। হ্যাঁ, নর্থ টু সাউথ আউটসাইড দ্য ম্যাগনেট। আউটসাইড দ্য ম্যাগনেট। যদি ভেতরে কেউ বলে তাহলে সেটা ক্লোজ, তো তাহলে তোমার ওটা সাউথ থেকে নর্থ হয়ে যাবে। কারণ এটাও একবার এঁকে দিই,
কারণ এটা তো বাইরে নর্থ থেকে সাউথ এরকম করে আঁকছিলাম, যদি কেউ ভেতরে আঁকে তাহলে তখন সাউথ থেকে নর্থের দিকে হবে। আচ্ছা বেশ, তারপরটা বলো কি বলছে, দ্য রিলেশন বিটুইন ফ্লাক্স অ্যান্ড, এটা তো বললাম একটু আগে বললাম, এক্ষুনি বললাম। সি এরটা স্যার। সিয়েরটা হবে। এই সিয়েরটা কেন, আরে এক্ষুনি বললাম বলে। না না না, প্রথমেরটা হবে, প্রথমেরটা পাই সমান বি ইন্টু এ, প্রথমেরটা হবে। মানে হলো বি ইন্টু এরিয়া। সরি। আচ্ছা তারপরেরটা, আচ্ছা এইটাও বলা হয়নি, লরেন্স ফোর্স বলে একটা জিনিস আছে, এগুলো সিলেবাসে নেই যদিও, যাই হোক ঠিক আছে। NTZ, লরেন্স ফোর্স বলে একটা জিনিস আছে, সেই লরেন্স ফোর্সটা কত না, কোনো একটা চার্জ পার্টিকেল, পরে যদিও বলতাম এটা, যাই হোক, একটা আধান যদি ভি ভেলোসিটিতে যায় তাহলে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এইটাকে বলে লরেন্স ফোর্স। তো এটা মানে কত, কিউ ক্রস মানে ভি বি, আর তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় সাইন থিটা, তাহলে কিউ ভি বি সাইন থিটা আছে, এইটা হলো লরেন্স ফোর্স বা ম্যাগনেটিক ফোর্সও বলে এটাকে, যাই হোক হলো, নয়েরটা হলো। তারপরেরটা বলো। স্যার লরেন্স ফোর্সটা কি বলে আরেকবার বলুন। লরেন্স ফোর্স মানে একটা হলো আধান যদি কোনো আধান যদি তোমার কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে থাকে এবং তার ভেলোসিটি যদি ভি হয়, ঠিক আছে, তাহলে সেই আধানের উপর ফোর্স হলো লরেন্স ফোর্স বা ম্যাগনেটিক ফোর্স, চৌম্বক বল বলতে পারো, সেটা হলো কিউ ভি ক্রস বি, ঠিক আছে, সেটা হলো কিউ ভি ক্রস বি। আচ্ছা তারপর এটা চলো কি বলছে, যে ম্যাগনেটিক ইন্টেন্সিটি আর বি এদের মধ্যে রিলেশন, এই তো বললাম একটু আগে, বি ইজ ইকাল টু মিউ, প্রথমেরটা বি ইকুয়ালস টু মিউ এ। প্রথমটা ঠিক। তারপর এসআই ইউনিট অফ ম্যাগনেটিক ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ইন্টেন্সিটি মানে কিন্তু এই অ্যাম্পিয়ার পার মিটার, রাইট, অ্যাম্পিয়ার পার মিটার। অ্যাম্পিয়ার পার মিটার। বেশ হলো, তারপর অ্যাম্পিয়ার পার মিটার হলো, তারপর মিউ ইজ ইকাল টু কত, বি ইজ ইকাল টু মিউ নট মিউ এইচ, তার মানে বি বাই এইচ হবে। একদম বি বাই এইচ হবে, এটা হবে। বেশ হলো, তারপর আচ্ছা এখানে একটু দেখে বলে রাখি, কাই ইজিক্যাল টু আমাদের কি বললাম আমরা, এম বাই এইচ, কিন্তু দেখো ইন্টেন্সিটি, এই দেখো ম্যাগনেটাইজেশনটাকে আমরা এম লিখছিলাম, এখানে কত লিখেছে আই, তার মানে আই বাই এইচ হবে, তার মানে তাহলে কাই ইজিক্যাল টু আই বাই এইচ, তাহলে এবার তুমি দেখো কাই ইজিক্যাল টু যদি আই বাই এইচ হয় তাহলে আই ইজিক্যাল টু কাই হলো। বেশ তারপরেরটা ডি স্যার। ডি হবে, ডি নটের ভ্যালু হলো এত হেনরি পার মিটার। তারপর ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের উপর অঙ্কগুলো, আচ্ছা লাইন্স অফ ফোর্স অলওয়েজ, আচ্ছা আচ্ছা ম্যাগনেটিক বলরেখাগুলো সবসময় ক্লোজ কার্ভ হবে, ঠিক আছে, কারণ কি আমি তো বললাম একটু আগে যে নর্থ পোল আর সাউথ পোলকে কখনোই আলাদা করা যাবে না, তো নর্থ পোল থেকে বেরোবে, সাউথ পোলে এসে ঢুকবে, তারপরে সবসময়ই ক্লোজড হবে, বদ্ধ হবে, ঠিক আছে। আর বলরেখাগুলো পরস্পরকে টাচ করতে পারে না, মানে কাট করতে পারে না, কেন বলো তো, কারণ বলরেখাগুলো যেদিকে অ্যারো দেয় সেইটা হলো চৌম্বক ক্ষেত্রের দিক, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, যদি দুটো বলরেখা কাট করে যায় তাহলে কাটিং পয়েন্টে দুটো স্পর্শক হয়, তাহলে একই পয়েন্টে দুটো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হয়ে যায়, সেটা হতে পারে না, তাহলে ডু নট ইন্টারসেক্ট হবে, হলো। তাহলে ফিল্ড লাইনগুলো বলরেখাগুলো একে অপরকে কাট করে না, ইন্টারসেক্ট করে না, এবং বলরেখাগুলো ক্লোজড হয়, মানে বদ্ধ এরিয়া হয়, হলো। তারপর ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, একটু আগে বললামই, তাহলে কয়েকটা গো, ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড মানে বি, বি। হলো। সি এরটা বলো।
the density of magnetic field lines indicates এটা একটু আগেই বললাম। সি হবে স্যার। হ্যাঁ সি হবে, বললাম তো। Strength of magnetic field. বললাম ফ্লাক্স ডেনসিটিটাকে আমরা বলি ডেনসিটি অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন মানে ফ্লাক্স ডেনসিটি, তো ফ্লাক্স ডেনসিটিকে বি বলি আমরা, তার মানে ম্যাগনেটিক ফিল্ড। তারপর বলো, তারপর North সাউথ to south. সাউথ বি হবে স্যার, বি হবে, সাউথ টু এটা তো নর্থ। বাইরে নর্থ থেকে সাউথ, ভেতরে বললাম যে সাউথ থেকে নর্থ, ঠিক না? তারপরেরটা তারপর এটা নর্থ টু সাউথ হবে। নর্থ টু সাউথ। আউটসাইড থেকে নর্থ থেকে সাউথ, ঠিক। তারপর আর্থের ম্যাগনেটিক ফিল্ডটা কার জন্য তৈরি হয়? সি হবে স্যার, সি। কার জন্য? মোশন অফ এ মোল্টেন আয়রন ইনসাইড আর্থ। আচ্ছা, গ্র্যাভিটেশনাল ফোর্স হবে না, রোটেশন অফ আর্থ হবে না, অ্যাটমসফিয়ার, তাহলে সি হবে, ঠিক আছে। তার মানে ম্যাগনেটিক ফিল্ডটা, আচ্ছা এইটা দিয়েছে তাই, যদি বলে যে একটা ম্যাগনেট আছে ওর জন্য তৈরি হয় সেরকম অপশন হলেও থাকবে, ঠিক আছে। আচ্ছা অনেকে বলতে পারে রোটেশন অফ আর্থ, যদি আর্থটা চার্জ বডি হতো তাহলে রোটেশন অফ চার্জ বডির জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, কিন্তু চার্জ মানে আর্থটা মানে চার্জ বডি মানে আধানগ্রস্ত কণা নয়, তার জন্য ওর জন্য হবে না, তাহলে ওইটাই হবে, হলো। আচ্ছা অ্যাঙ্গেল অফ ডিপ, এটা তো পারবে। বলো অ্যাঙ্গেল অফ ডিপ কোনটা গো? এটা হবে স্যার। অপশন এ ম্যাগনেটিক মেরিডিয়ান আর জিওগ্রাফিক। হ্যাঁ অ্যাঙ্গেল অফ ডিপ, ডিপ কোনটা? ডিপটা হলো বিনতি কোণ, তাহলে এইটা হরাইজেন্টাল, একটু বললাম যে এটা বিনতি কোণ, এটা মানে স্যার ডিপটা চ্যুতি কোণ স্যার। ডিপ মানে কোনটা? ডিপটা চ্যুতি কোণ। ডিপটা চ্যুতি কোণ প্রথম একটা হবে। ডিপটা বললাম, চ্যুতি কোণ বললাম। স্যার বিনতি কোণটা হচ্ছে মেরিডিয়ানটা না? ঠিক 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 ঠিক, ভুল বলছি, ভুল বলছি তাহলে। হ্যাঁ তাহলে অ্যাঙ্গেল অফ ডিপ দেখো কোনটা আছে। বি স্যার। কোনটা বলো বলো। বি হচ্ছে না? হবে না এ হবে। কোনটা বললাম, চ্যুতি কোণ হলে তো মেরিডিয়ান হবে, ম্যাগনেটিক চ্যুতি মেরিডিয়ান। কোণ হ্যাঁ চ্যুতি কোণ হলে চ্যুতি মানে তো হবে। স্যার ডিপ মানে এ হবে। হ্যাঁ তাহলে এ হবে, ঠিক সেটাই বলছি। অ্যাঙ্গেল অফ ডিপ মানে চ্যুতি কোণ, ঠিক। চ্যুতি কোণ মানে তাহলে প্রথমটা হবে, ঠিক, এইটা হবে। ঠিক দাঁড়াও একটু দেখে নিই, তাও আমি একটু ইংলিশটা দেখে নিই। তাই হবে, এটা ঠিকই আছে। আচ্ছা এর আগে করলাম না ডিক্লিনেশন অ্যাঙ্গেল করলাম না আরো অঙ্ক, ম্যাগনেটিক মেরিডিয়ান অ্যাট এ প্লেস কোইনসাইড, হ্যাঁ ডিক্লিনেশন 0 করলাম না, তাহলে তো এইখানে ভুল লিখেছো, ভুল করেছো তাহলে, না একটু ভুল হচ্ছে, ইংলিশটা মনে হচ্ছে ভুল হয়েছে, আমার বলাটাই ভুল হয়েছে মনে হচ্ছে। দাঁড়াও একটু দাঁড়াও, একটু দাঁড়াও। দাঁড়াও একটু। আচ্ছা দাঁড়াও একটু, ইংলিশটা একটু গন্ডগোল হয়েছে মনে হচ্ছে, হ্যাঁ ভুল হয়েছে। প্রথমেই ঠিক লিখেছিলাম বুঝলে,
এই বিনতি কোণ যেটা ভুল হয়েছে, এই বিনতি কোণ যেটা সেটাই হলো আমার অ্যাঙ্গেল অফ ডিপ, মানে এইটাই ডিপ অ্যাঙ্গেল, একটু কারেকশন করে নাও। আর এই চ্যুতি কোণটাই হলো ডিক্লিনেশন অ্যাঙ্গেল। আচ্ছা ঠিক আছে, বিনতি কোণটাই হলো অ্যাঙ্গেল অফ ডিপ। তার জন্যই তুমি করেছো, দেখো এই কোশ্চেনটা ভালো করে দেখো একটু, যে ম্যাগনেটিক মেরিডিয়ান আর জিওমেট্রিক্যাল মেরিডিয়ান যদি কোইনসাইড করে তাহলে চ্যুতিকোণ 0 হবে। চ্যুতিকোণ মানে ডিক্লিনেশন অ্যাঙ্গেল, সেটা 0 হবে। এই দেখো চারেরটা তাই করেছো তোমরাই, মানে তখন তাহলে যাই হোক তাড়াহুড়ো করে ভুল করলাম, যাই হোক মানে আলটিমেটলি ঠিকই করেছি। এটাই বোঝা গেল কি বললাম? ডিক্লিনেশন অ্যাঙ্গেল মানেই চ্যুতিকোণ, চ্যুতিকোণটা 0। এবার তার মানে এখানে আসো, এবার কোনটাই ছিলাম? আচ্ছা তাহলে এইটা ভুল হয়েছে, এইটা হবে যে অ্যাঙ্গেল অফ ডিপ মানে হলো অ্যাঙ্গেল বিটুইন হরাইজন্টাল কম্পোনেন্ট আর আর্থের ম্যাগনেটিক ফিল্ড। কেন? তার কারণ হলো চ্যুতিকোণ মানে কি, হরাইজন্টাল কম্পোনেন্ট এই দিকে থাকে আর আইটা আমার এই দিকে থাকে, ঠিক না? তাদের মধ্যে অ্যাঙ্গেলটাই তো চ্যুতিকোণ, তাহলে সেইটা হলো এইটা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? দেখো ক্লিয়ার হয়েছে হলো? আচ্ছা বলছে আর্থের ম্যাগনেটিক নেট ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট ডিউ টু দ্য টু ফিল্ড অ্যাট রাইট। আচ্ছা দুটো ফিল্ড যদি রাইট অ্যাঙ্গেলে থাকে B1 B2, তাহলে রেজাল্টেন্ট কত হবে? এটা ভেক্টরের অঙ্ক, এটা এখানকার অঙ্ক নয়। রুট B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস 2B1 B2 cos 90, cos 90 0 হয়ে গেছে, হলো? হলো? তারপর the work done in moving unit magnetic pole around a closed path। আচ্ছা ম্যাগনেটিক ফিল্ডটা হলো আমার কনজারভেটিভ ফিল্ড, তার মানে ওয়ার্ক ডান ক্লোজ পাথে সরণ শূন্য হয়ে যাবে, অতএব 0 হয়ে যাবে, হলো? তারপর কি বলছে যে ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড দ্য ম্যাগনেটিক লাইন ফোর্স। আচ্ছা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডগুলো হয়, ফিল্ড লাইনগুলো প্যারালাল এবং ইকুই ডিস্টেন্সে থাকবে, প্যারালাল লাইন্স, তাহলে প্যারালাল স্ট্রেট লাইন্স। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড মানেই প্যারালাল ফিল্ড লাইন্স, হলো? আচ্ছা তারপরেরটা দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ এ সার্কুলার লুপ ক্যারিং কারেন্ট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য। আচ্ছা এটার ফর্মুলা আছে, আমরা পরে পড়বো যদিও। ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফর্মুলা হলো ম্যাগনেটিক ফিল্ড যদি সার্কেলে কারেন্ট যায় এরকম করে আই কারেন্ট এবং তাদের রেডিয়াস আর হয়, তাহলে এইটা হয় μ0 I বাই 2 R। এটা পরে পড়বো, যাই হোক এখানকার জিনিস নয়। তাহলে কারেন্টের সঙ্গে প্রপোর্শনাল, ঠিক আছে? আচ্ছা তারপর ম্যাগনেটিক ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট অ্যাট দ্য অ্যাক্সিস অফ এ বার ইজ ম্যাক্সিমাম। পোলের পয়েন্টেই ম্যাক্সিমাম, পোল আছে, দ্য ম্যাগনেটিক ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট অন দ্য অ্যাক্সিস অফ এ বার ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্য পোল, হলো? আচ্ছা এইটা কোথায়, এটাও একটু দেখে রাখো। ধরো এইটা একটা বার ম্যাগনেট, এই বার ম্যাগনেটের দুটো পজিশন হয়, একটা হলো এইখানে, এটাকে বলে ইকুয়েটার মানে সমদ্বিখণ্ডকের উপরে, আর এইটাকে বলে পোল। এইখানে হয় 2M বাই আর স্কোয়ার, আর কিউব সরি, আর এইটা হয় M বাই আর কিউব, তার সঙ্গে μ0 বাই 4π থাকে, এখানেও μ0 বাই 4π আছে। তাহলে পোলেই বেশি এবং পোলের অর্ধেক হলো ইকুয়েটারে, তাহলে পোলটাতে ম্যাক্সিমাম, ঠিক আছে? আচ্ছা তারপর if a magnetic needle is placed in a non-uniform magnetic field, non-uniform magnetic field, তাহলে এটা মনে রাখবে, হ্যাঁ, যদি নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে তাহলে টর্ক এবং ফোর্স দুটোই পাবে, কিন্তু যদি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে
শুনে নাও একটু, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে তাহলে শুধু টর্ক পাবে। যদি নন ইউনিফর্ম থাকে ফোর্স টর্ক দুটোই পাবে। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি ম্যাগনেটিক নিডল থাকে তাহলে টর্ক পাবে। শুধু টর্ক পেলে এ এক জায়গায় দাঁড়িয়ে শুধু ম্যাগনেটিক নিডলটা ঘুরবে, বুঝলে, রোটেশন হবে, রোটেট করবে। কিন্তু যখন নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড থাকবে তখন ঘুরতে ঘুরতে রোটেশনও হবে প্লাস ট্রান্সলেশনও হবে, মানে ঘুরতে ঘুরতে এক জায়গা থেকে এক জায়গায় যাবে। যেমন যেমন সাইকেল যায়, সাইকেলের চাকাটা কি করে, ঘুরে আবার এক জায়গা থেকে এক জায়গায় যায়, সেরকম হবে। হ্যাঁ, কি বলছিলে বলো, কি একটা কিছু বলছিলে মনে হয়। ইউনিফর্ম আর নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মানে? আচ্ছা, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মানে ধরো আমি বলছি যে এই স্কোয়ার জায়গাটার মধ্যে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে। ইউনিফর্ম মানে সব জায়গায় ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু সমান এবং ডিরেকশন একই দিকে। কি বললাম, বোঝা গেল? একটা কোনো একটা ধরো তোমার ঘরে বললাম, তোমার ঘরে ধরো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে, তার মানে ঘরের প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুও সমান, ডিরেকশনও একই দিকে। এবং সেটাকে আমরা কেমন করে আঁকি, একদম ইকুই ডিস্টেন্সে প্যারালাল লাইন টানি, একদম সমান দূরবর্তী এরকম করে, এইরকম করে আমরা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড দেখায় বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড দেখায়। নন ইউনিফর্ম মানে তোমার ঘরে যদি নন ইউনিফর্ম ফিল্ড থাকে তার মানে বিভিন্ন জায়গায় ফিল্ডের ভ্যালু আলাদা এবং ডিরেকশনও আলাদা বা যে কোনো একটা আলাদা, সেটাও হতে পারে। সেইগুলোকে আমরা কি করে আঁকি, সেগুলো প্যারালাল লাইন টানতে পারো, তাহলে ইকুই ডিস্টেন্স হবে না, কোথাও বড় হবে কোথাও ছোট হবে, বা অন্যদিকে লাইন টানতে পারো, বোঝা গেল? এই রকম লাইন যদি হয় সেইগুলোকে বলে নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, যেটার ভ্যালু ম্যাগনিটিউড মানে ভ্যালু এবং ডিরেকশন দুটোই আলাদা হতে পারে বা যে কোনো একটা আলাদা হতে পারে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, তারপরেরটা, এটা এটা বললাম একটু আগে। কি বলছি, পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটি কার জন্য, ডায়াম্যাগনেটিক, 1 থেকে 1 হবে, 1 থেকে লেস হবে। আর যদি সাসেপ্টিবিলিটি হতো তাহলে 0 থেকে ছোট হতো। ঠিক আছে, আচ্ছা, 1 থেকে বড় হলে ডায়াম্যাগনেট, 1 সমান হয়ে গেলে পারফেক্টলি ডায়াম্যাগনেট, আর 0 তো কারোর জন্য হয় না, হলো? আচ্ছা, তারপর লাস্ট, দ্য ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। আচ্ছা, এটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর জন্য কি হয় না, সার্কুলার অ্যারাউন্ড দ্য কন্ডাক্টর। এটা তোমরা ছোট ক্লাসে 9-10 এক্সাম্পল মানে প্র্যাকটিক্যাল করেছো, যে কোনো একটা তার দিয়ে এরকম করে কারেন্ট পাঠাচ্ছি, তাহলে ম্যাগনেটিক ফিল্ডগুলো একে ঘিরে সার্কেল হবে, একে ঘিরে ঘিরে অনেকগুলো সার্কেল হবে, এরকম ঘিরে ঘিরে সার্কেল হবে। সেই পিচ বোর্ডের একটা পিচ বোর্ড আছে, পিচ বোর্ডের মাঝে ফুটো করে তারটা পাঠিয়েছো, তাহলে পিচ বোর্ডে এরকম সার্কেল হবে। এটা হলো পরীক্ষাটা। ঠিক আছে, থাক, এটা 30খানা ছিল, যাই হোক নাম্বারগুলো একটু গন্ডগোল আছে, যাই হোক 30খানা ছিল। এইটা ভালো করে পড়বে। আমি কালকে মঙ্গলবার, কালকে না হলেও বুধবার আর একটা ক্লাস নেব, ঠিক আছে? এইটারে আরও কিছু অঙ্ক টঙ্ক আছে, সেইগুলো একটু করাবো, আর যদি একটু হয় অল্প একটু পড়াবো বুধবার। ঠিক আছে, বেশ, অফ করছি তাহলে। কোনো কোশ্চেন থাকলে বলো, এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে বলো, বলো, কোনো বক্তব্য থাকলে বলো, বলো। শোনা যাচ্ছে না, কেউ একজন বলতে চাইছে মনে হচ্ছে, শোনা যাচ্ছে না, বলো, শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক ভালো নেই মনে হচ্ছে। বেশ, অফ করলাম তাহলে। ঠিক আছে।